যে একটি অবিবাহিত মেয়ের ঘরে আছেন, মেয়েটাকে আষ্টে পৃষ্ঠে কোলের উপর বসিয়ে রেখেছেন, জোর করে চুমু খাচ্ছেন। ভদ্রলোকের কাজে সব। অশ্লীল হাসি দিয়ে এবারে আকাশ, সে হাসিতে শরীর অবশয় প্রিয়ার। একরাশ মাদক গলা বলল, চুমুটা কি শেষ অবধি জোর জবরদস্তি ছিল? এক ফোঁটাও এনজয় করেনি? ছি! মুখ ঘুরিয়ে ফেল প্রিয়ার লজ্জায়। কথাটা তোলায় পাপ হয়েছে তার। আকাশ মুখ টেনে ঘোরালো তার দিকে। ছি, সত্যি কি? নয়, আমি তো খেয়াল করলাম শেষের দিকে আমার সাথে রেসপন্স করছিলে একই তালে। ওটা তাহলে? প্রিয়া মুখ চেপে ধরলো আকাশের, চোখ বুঝে নিল নিজের। অস্ফুট স্বরে কয়েকবার আওড়ল, নির্লজ্জ, চুপ চুপ, কিছু বলবেন না, ভুল হয়েছে আমার, খুব ভুল। আকাশ হাসলো, প্রিয়াকে নামিয়ে নিজে উঠে গিয়ে দরজা হাট করে খুলে দিল। দরজার খোলা মাত্র কিছুটা দূরে আশিকে দেখতে পাওয়া গেল। ভাইকে দরজা খুলতে দেখে মিটিমিটি হেসে এগিয়ে গেল। আকাশের বাঁ পাশ দিয়ে ভেতরে উকি দিল। ভাইয়ের দিকে তাকিয়ে বাঁকা গলা বলল, আমার ডিউটি শেষ, ভিতরে যেতে পারিস, আমি নিচে যাব। আকাশ ঘুরল প্রিয়ার দিকে, মৃদু হেসে বেরিয়ে গেল ঘর থেকে। আরশি ছুটে এলো প্রিয়ার কাছে। প্রিয়ার লজ্জায় আড়ষ্ট হয়ে তাকাতে পারছে না আরশির দিকে। আরশি প্রিয়ার মুখটা গভীরভাবে অবলোকন করে ফিচেল গলা বলল, ছোট বৌমণি, নিচে যাওয়ার আগে মুখটা কিন্তু একটু ধুয়ে নেওয়া উচিত, না হলে। প্রিয়া এক হাতে মুখ চাপা দেয় নিজের। ছি, লোকটা তার ছোট বোনের সামনে কী পরিমাণ অপছন্দ করলো। আরশি হাসে একগাল, প্রিয়াকে এসে জড়িয়ে ধরে দুহাতে। লজ্জার কিছু নেই, আমি কিন্তু কিছু বুঝি নেই। কিন্তু নিচের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে। প্রিয়ার বাবা আনিসুর রহমান অতিথিদের কটেজে যেতে দেবেন না এত রাতে। এতটা পথ জার্নি করে এসে, এত রাতে আবার ঘন্টাখানেক জার্নি করে এসে কটেজে যাওয়ার মানে হয় না। অয়নের শরীর এত ধকল নেওয়া উচিত নয়। তাদের বাড়ি যথেষ্ট বড়, সুতরাং কম বেশি সবাই নিশ্চিন্তে থেকে যেতে পারে। শাহজাহান চৌধুরী বেআইয়ের কথা ফেলতে পারলেন না। সেই থেকে রেণুকা রহমানের সাথে ব্যস্ত হয়ে এই ঘর ও ঘর গোছাতে ছুটছেন রাকা, তুষি, রিমি। একটু আগে নিজের ঘর থেকে প্রিয়া বেরিয়েছে, না করা সত্ত্বেও আরশি, আয়াত, এরিনও সাহায্য করছে। আর আরাব তো কোনো কথাই নেই। আনিসুর রহমান মুগ্ধ হন চৌধুরী পরিবারের সকলকে দেখে। দুটো মেয়ে যে গোটা জীবনের জন্য সঠিক মানুষ, সঠিক পরিবার বেছে নিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। সে বসে আছে ড্রয়িং রুমে, পাশে অয়ন, রাকিব, রেদওয়ান, রাতুল কাছে। সারাদিন ওরা বাইরে খুব দৌড়দৌড়ি করছে। আনিসুর রহমান কড়া নিষেধাজ্ঞা দিচ্ছে আর কোনো কাজ ওদের না করতে। আপাতত বন্ধুরা মিলে গল্প করুক সকলে। আকাশের উপর থেকে নিচে নামতে দেখে নিজেদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল তাদের। আকাশ সেসবে পাত্তা না দিয়ে নির্বিকার হয়ে বসলো অয়নের পাশে। রাতুলদের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, যেখানে যাস গ্রামের চাচাতো বোনদের মতো এত কানে কানে কী কথা থাকে তোদের? রাতুল আহত গলা বলল, যেই বিয়ের কথাটা পরিবারের সামনে মানলো, অমনি পাল্টি খেয়ে গেলি আমাদের সাথে? হ্যাঁ, শাট আপ। আজে বাজে বকবকানি চলবে যতক্ষণ জেগে থাকবে, এটা শতভাগ নিশ্চিত। রিমি দোতলার করিডর থেকে একবার তাকিয়ে আছে রাতুলের দিকে। হাস্যোজ্জ্বল একটা মানুষ, কি যে সরল একটা সত্তা আছে মানুষটার ভিতরে, সে খুব অল্প সময় টের পেয়ে গেছে। প্রিয়া বালিশের কভার নিয়ে ছুটছে এরুম সেরুম। রিমিকে ওভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হলো খানিকটা। ভুরু কুচকে হাত থমকে গেল। হাতে এগুলো পড়ে গেল ধরা। বাদ দিয়ে হা করে কি দেখছিস? প্রিয়ার গলার স্বর বেশ উঁচু এই মুহূর্তে। নিচে উপস্থিত সকলে তাকালো উপরের দিকে। রিমি এক প্রকার ছিটকে কয়েক পা পিছিয়ে আড়াল হলো, কপাল চাপড়ালো। আস্তে কথা বলতে পারিস না? প্রিয়ার মাথায় ঢুকলো না এর জন্য কথা ছিটাছিটি করে সরে আসার কি হলো। অর্ধেক হাতের অর্ধেক জিনিসপত্র রিমির হাতে গুজে হাঁটা ধরল রুমের দিকে। ঘড়ির কাঁটায় রাত 11:15। সবে সবে বাড়ির সকলে যার যার জন্য বরাত দিকে তো রুমে গেল। রুমের ঘাটতি পড়ায় অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে প্রায় সবাইকে, যদিও এতে কারো কোনো আপত্তি বা সমস্যা নেই। অয়ন, আকাশ দুই ভাই এক রুমে। রিমি বাড়িতে যায়নি, প্রিয়ার সাথে রয়ে গেছে। ছোটদের সবাই পরিকল্পনা করছিল রাতভর আড্ডা দিবে ছাদে, কিন্তু এতটা জার্নি করে কারো আর সেই এনার্জির অবশিষ্ট নেই। সুতরাং আড্ডা দেওয়ার পরিকল্পনা আপাতত মুলতবি রেখে যে যার মতো ঘুমাতে গেছে। সে শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে সবে বসেছে বিছানায়। প্রচণ্ড গলা শুকিয়ে গেছে। হাত বাড়িয়ে পানির জগটা হাতে নিল, সম্পূর্ণ শূন্য। প্রিয়া বাথরুমে সম্ভবত গোসল করছে, তার নাকি অ্যালার্জি উঠে গেছে ওই জামা পরে। শিয়ার হাতে শূন্য জগ দেখা মাত্র দ্রুত চেয়ার থেকে উঠে এলো রিমি। আমি নিয়ে আসি আপু, দাম।
সে হাতে একটা জগ রিমির। রিমি সবার আগে ফ্রেশ হয়েছে। ভারী জামাকাপড় পরে থাকতে অসহ্য লাগছিল এক প্রকার। পুরো বাড়িতে ড্রিম লাইট জ্বলছে। সবাই রুমে নিজেদের। দরজা ভেজে গুটি গুটি পায়ে সিঁড়ি বরাবর নিচে যেতে কারো অস্তিত্বে টের পেয়ে ভয়ার্ত দৃষ্টি ঘুরে তাকালো রিমি। চিৎকার করবে তার আগে মুখ চেপে ধরে রাতুল। কি সমস্যা? চেঁচাতে যাচ্ছিলি কেন? সবাই কি ভাবতো? রাতুল রিমি রাতুলের চাপা দেওয়া হাতটা সরাতে গো গো করে শব্দ করলো। রাতুল একটা সাদা টি শার্ট পরা। এ বাড়ির ডিম লাইটের আলোয় নীল রাতুলের বাবরি চুলের কারণে অস্বাভাবিক লাগছিল এই অবস্থায়। হুট করে তাকাতে অমন জলজলে চোখের দিকে কাউকে তাকিয়ে থাকতে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। রাতুল ধীরে সুস্থে মুখ থেকে হাতটা সরালো, ইশারা করলো নিচে নামতে। বুকের বাঁ পাশে হাত রেখে হাঁপছিল রিমি। গুটি গুটি পায়ে নেমে এলো ডাইনিংয়ের কাছে। পিছন পিছন নিজের হাতের পানির বোতলটা নিয়েও রাতুল ফিল্টার থেকে নিজে জগে পানি ভরে হাত বাড়ল রাতুলের বোতলটা নিয়ে। রাতুল বিনা বাক্যে দিল। সেটা পানিতে পূর্ণ করে আবার রাতুলের হাতে ফেরত দিল সে। অস্বস্তি হচ্ছে রিমির। যতক্ষণ সে কাজ করছিল ততক্ষণ রাতুল স্থির দৃষ্টি ছিল তার দিকে। তা সে খুব ভালো করে টের পাচ্ছিল। এমনকি এখনও একইভাবে রাতুল তাকানো তার দিকে। মাথা নিচু করে কোনো মতো অস্পষ্টে বলল, ঘুমিয়ে পড়ুন, আমি আসি বলে পাশ কাটিয়ে সম্ভবত চলে যেতে চাইল। তার আগে টান পড়ল হাতে। নরম হাতের কবজিতে খসখসে একটা হাতের স্পর্শে থমকালো রিমি। বড় বড় হয়ে গেল আখিজোড়া। রাতুল পাশ দিয়ে এসে দাঁড়িয়েছে একদম সামনে। গলা নামে বলে, একটু অপেক্ষা করো, আমার কিছু বলার আছে। বুকের ভেতরে ধুকধুক করে উঠল রিমির। কি বলতে চায় লোকটা? মিনমিন গলে বলে, বলুন, আই থিঙ্ক। রিমি চোখ তুলে তাকালো। আগ্রহ ভরা চোখে পরের কথাটুকু জানতে চাইল। রাতুল রিমির হাতে জগটা নিয়ে রাখলো ডাইনিং টেবিলে। নিজেরটা আগে রেখেছে। রিমিকে টেনে নিয়ে এলো খানিকটা। নরম গলে বলল, আই থিঙ্ক, ইউ থিঙ্ক। রাতুল শুকনো ঢোক গেল। কথাটা বলার সময় নিচ্ছে সে একটু। রিমি হাঁটু কাঁপছে আচমকা। রাতুল বেশ কিছুক্ষণ চেপে রইল হাতটা। হঠাৎ ছেড়ে দিল। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। রিমি চমকালো, পিট পিট করে তাকালো রাতুলের দিকে। রাতুল আর দ্বিতীয়বার কোনো শব্দ উচ্চারণ করল না। পাশ কাটিয়ে সোজা সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। রিমি এক প্রকার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল শূন্য দৃষ্টি দিয়ে। রাতুলের অবছায়া মিলিয়ে যেতে থরথর করা পা নিয়ে বসে পড়ল চেয়ারে। বুকের বাঁ পাশটা কেমন শ্বাস আটকে আসছিল এতক্ষণ। কি বলতে চেয়েছিল লোকটা? সে যা ভাবছিল তাই। বিছানায় এদিক সেদিক করে ঘুম আসছে না আকাশের। কতদিন পর মেয়েটাকে কাছে পেলে ছুতে পারলো নেশা চড়েছে। বারবার ছুতে দিতে উতলে হচ্ছে মনটা। মাঝখান থেকে এই বড়দের ফর্মালিটি চক্করে 2 বছর দেওয়াল ঝুলিয়ে দেওয়া হলো তাদের মাঝখানে। ভাবা যায়? উঠে পড়লো আকাশ বিছানা থেকে। অয়ন ঘুমাচ্ছে পাশে। শার্টটা গায়ে জড়িয়ে সেলফোন হাতে ধীরে ধীরে বেরিয়ে এলো তাদের রুম থেকে। তাদের 3 ঘর পর প্রিয়াদের ঘর। করিডোরে এসে দাঁড়ালো। পুরো বাড়ি ঘোর অন্ধকার। কল করবে নাকি মেসেজ করবে? এত রাতে জেগে আছে কি নাকি মেয়েটা? 7-5 ভাবতে পেরেছে ছোট্ট একটা মেসেজ করলো প্রিয়াকে। প্রিয়া গোসল করে চুল শুকাতে ব্যস্ত। তার হেয়ার ড্রায়ারটা কটেজে রাখা। ভেজা চুল একদম শুকাতে মন চায় না। তার রুমে রিমি আর শিয়া শুয়েছে। দুজনে ঘুমে। প্রিয়ার চোখে ঘুম নেই তা নয়। চুলগুলো শুকালে সেও শুতে যাবে। জানলা খুলে সেখানটায় বসে আছে। বৃষ্টি বাইরে দিকে টুংটাং শব্দে মেসেজ আসতে হাত বাড়ালো। আকাশের মেসেজ খুব ছোট্ট, ইনফ্যাক্ট জাস্ট 2 শব্দ, জেগে। প্রিয়া মুচকি হাসলো। চেয়ারে ঝোলানো সফেদ ওড়নাটা গায়ে জড়িয়ে গুটি গুটি পায়ে বের হলো ঘর থেকে। আলো আঁধারে সামান্য দূরে চোখে পড়ে চিরচেনা পুরুষটার অবয়ব। শব্দহীন হেঁটে সামনে এসে দাঁড়ায় আকাশের। আকাশ চমকায় একটু অবাক গলায় বলে, ঘুমাওনি? তাই চাচ্ছিলাম না মানে? না জন্যই জিজ্ঞাসা করছিলাম। প্রিয়া মিটিমিটি হাসে। নিঃশব্দে আকাশের হাতটা ধরে, আসুন। আকাশ বিনা বাক্যে প্রিয়ার পিছু পিছু। হাতের ফোনটা পকেটে গুজে মন্ত্রমুগ্ধের মতো পিছু নিয়েছে। ছাদে এসে দাঁড়ালো দুজনে। আশেপাশে তাদের কটেজের মতো এত জঙ্গল নয়, বরং আশেপাশে বেশ পরিষ্কার। যে কারণে অদূরে চাঁদের আলোয় পাহাড় নদী সব ফুটে উঠেছে সুন্দর মতো। মনোমুগ্ধকর পরিবেশ একেবারে। প্রিয়া রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। আকাশের হাত ধরে টেনে আনাই। আকাশ ঘোর লাগা দৃষ্টি সরাতে পারেনি প্রিয়ার দিকে। প্রিয়ার ডাকে সাড়া দিয়ে একদম সামনাসামনি সামান্য দূরত্ব রেখে দাঁড়ায়। মৃদু শীতল বাতাস কোমরে ছড়ানো চুলগুলো উঠছে অবাধ্যের মতো। এলোমেলো বাতাসে চুল এসে বাড়িয়ে দিচ্ছে আকাশের চোখে মুখে। প্রিয়া এক হাতে চুলগুলো কানে গুঁজে
ওড়নাটার দুপাশে এক হাত চেপে ধরে রাখে। আকাশের পুরো শরীর একবার নজর বুলে বেবি পিঙ্কের একটা ক্রপ টপ আর সাদা স্কার্ট, মাঝে স্মৃতি করা আধা ভেজা চুলগুলো থেকে ভীষণ মিষ্টি একটা ঘ্রাণ আসছে। ভুরু কুচকে আকাশ আলতো হাতে স্পর্শ করে প্রিয়ার চুল। সত্যি ভেজা? শাওয়ার নিয়েছো? প্রিয়া মাথা নেড়ে নিয়েছে প্রচুর। অ্যালার্জি উঠে গেছে একেবারে। আপনারা কালই ফিরে যাবেন? ওদিকটায় তো গোছগাছ আছে, আত্মীয় স্বজন আছে। আমার দাদা দাদি বেঁচে আছেন, ওনারা অবশ্য আমাদের সাথে থাকেন না, গ্রামে থাকেন। তবে ওনাদের আনতে যেতে হবে, তাছাড়া কেনাকাটা তো আছে। সব মিলিয়ে প্রিয়া হাত এসে উঠেছে আকাশের কোমরের দিকে, দুপাশের শার্টের অংশ হাতে নেওয়া, মাথা নিচু করে মিনমিন বলে গেলে, তার মানে আপুদের বিয়ের আগে ওই 5 দিন আর দেখা হবে না, তাই তো মনে হচ্ছে। প্রিয়া ঠোঁট উল্টে পড়লে, বিয়ের পর? কি বিয়ের পর? আপু ভাইয়ের বিয়ের পর কি হবে? আকাশ বাঁকা হাসে, ধীর গলে বলে, কি হবে? এতদিনের তপস্যার ফল যা হওয়ার তাই হবে, বিয়ে, জমিয়ে বাসর, সংসার, বাচ্চা কাচ্চা। প্রিয়া দুদিকে মাথা নাড়ে, গলার স্বর সামান্য বাড়ি বলে, সেটা না, আমার কি হবে? বাবা মা তো চলে যাবে, আমি থাকবো কোথায়? আকাশ প্রিয়ার মনের কথা বুঝতে পেরে ফিসেল হাসে। মুখ ফুটে প্রিয়া বলতে না পারা কথা তাকে লজ্জায় ফেলতে বলে ওঠে, আমার সাথে থাকবে? মজা করছি না কিন্তু আমিও না। বিয়ে করার নাম নেই, এসেছে তার কাছে রাখতে। আকাশ প্রিয়ার অভিমানী মুখটা তুলল, বাঁকা গলে বলল, তোমার বাবা তো দিল না ম্যাডাম, আমি তো তখন রেডি তোমাকে আদর করতে। এই যে শুরু হলো লজ্জা দেওয়া, কোনো কথা স্বাভাবিকভাবে বলতে পারে না লোকটা। প্রিয়া আকাশকে ঠেলে সরায় সামনে থেকে। প্রেয়সীর লজ্জা করুন মুখের ভঙ্গিতে শব্দ করে হেসে ফেলে আকাশ। প্রিয়া ছোট্ট হাতে আলতো ধাক্কাতে পিছিয়ে আসে কয়েক পা। কাছে টানো তুমি, আবার লজ্জায় দূরে ঠেলে দাও তুমি, আবার এখানে ফায়দা কোথায় ম্যাডাম? প্রিয়া মনে মনে হাসে, আচমকা দুহাত আবার বাড়ায় সামনের দিকে। আকাশ ভুরু কুচকে ঘাড় বাঁকায়, চোখের ইশারায় জানতে চায়। প্রিয়া হাতের ইশারায় কাছে রাখে। আকাশ এগোয় না, বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে দাঁড়ায়। আসলে ধরলে কিন্তু ছাড়বো না, তখন মোচড়ামুচড়ি করে লাভ হবে না বলে দিলাম, কিন্তু কাছে আসুন। প্রিয়ার কামুকতা ছেড়ে থাকা মুখের মায়া এড়িয়ে দাঁড়িয়ে থাকার শক্তি আকাশের নেই। দ্রুত দুজনের মধ্যে দূরত্ব ঘোচালো, নরম বাঁকানো কোমর চেপে ধরে রেলিংয়ের দেওয়ালের সাথে কপালে কপাল ঠেকালো। আমার ক্ষেত্রে কোনো যুক্তি 2 বছর অপেক্ষা করা সম্ভব নয় প্রিয়া। আই ক্যান মাইসেলফ। কী করি বলো তো? প্রিয়া অনুভব করে তার ব্যক্তিগত পুরুষে দ্রুত শ্বাস প্রশ্বাস চলছে, কোমরে দুটো অবাধ্য হাতের নড়াচড়া। চোখ বুজে আসে প্রিয়া, ধীর গলা বলে, খুব কষ্ট হবে খুব। বাবাকে বলবেন? কেন? এমনিতে মানসিক চাপে আছেন উনি। শিয়া অয়নের ভাইয়ের অসুস্থতা, বড় মেয়ের বিয়ে, তারপর তারা এখানে থাকতে পারছে না আর কটা দিন। তোমাদের বিয়ে নিয়ে তার প্রচুর স্বপ্ন, তোমাদের কেরিয়ার নিয়ে তার প্রচুর স্বপ্ন। আমার সাথে কথা হয়েছে আঙ্কেলের, আমার উপর সে ভরসা করে। বিয়ে করে আমি যে তোমাকে বেঁধে রাখবো না তা তিনি জানেন, কিন্তু অন্তত তোমার বিয়েটা তিনি তার মতো আয়োজন করে ধীরে সুস্থে দেখে যেতে চান। প্রিয়া জানে এসব, দীর্ঘশ্বাস ফেলে। বাবা তাদের দুবোনকে নিয়ে হাজার স্বপ্ন, সে কি এভাবে দুম করে বিয়ের আয়োজন করায় মন থেকে ভীষণ ভেঙে পড়ছেন তিনি। 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। আকাশ প্রিয়ার নাকে নাক ঘষে আজকে সে বলে, আমার জন্য কতটা সময় জানো? প্রতিটি মুহূর্ত বুকে চেপে রাখতে মন চায় তোমাকে। সব ভুল হয়ে যায় তোমার কাছে এলে, তোমাকে নিজের করে পাওয়া, ছুঁয়ে দেওয়া আকাঙ্ক্ষায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আমি। গভীর থেকে গভীরে আদরে মুড়ে ফেলতে মন চায় আমার। ভস্ম হয়ে যায় তোমার সামনে আসার পর, তোমাকে ছুঁতে না পারলে প্রিয়া। তোমাকে ভালোবাসার এই কয় মাসে হাজার হাজার বার নিজেকে আটকেছি, কোনো ভুল হওয়ার আগে বুকে পাথর চাপা দিয়ে দূরে সরে দাঁড়িয়ে। এই যে এখন বুকের বাঁ পাশটায় কেউ আগুন ছুঁয়েছে, মনে হচ্ছে জানো, 2 হাত তোমার এই লতানো কোমরে পিষে ফেলতে মন চাচ্ছে তোমাকে নিজের সাথে। তোমার এই শ্বাস প্রশ্বাস আমার আদরে দীর্ঘ করতে মন চাচ্ছে, অথচ পারছি না। বোঝো এই যন্ত্রণা? শ্বাস আটকে আসছে পিয়ার। আকাশের হাতের চাপ প্রগাঢ় হচ্ছে, জ্বলছে কোমর। দুজনে উত্তেজিত শ্বাস প্রশ্বাসের শব্দ পুরো ছাদ জুড়ে। কপালে কপাল ঠেকিয়ে চোখ জোড়া বুঝলো। আচমকা 2 হাতে পিয়া জড়িয়ে ধরলো আকাশকে, কোমরে আগলে মুখ লুকালো বুকে। আকাশের হুঁশ হলো, চোখ খিচে বন্ধ করলো ভুরু জোড়া, নিজের হাতের বাঁধন শক্ত করলো। প্রিয়ার বুকের ওঠানামা বারবার কাঁপুনি ধরাচ্ছে আকাশকে, আর প্রিয়া, সেও গভীরভাবে অনুভব করতে ব্যস্ত আকাশের বুকের বাঁ পাশে তার নামের মেলোডি।
আমরা বিয়ে করে নিব নিজেদের মতো করে, বাবা মা ফিরলে না হয় তাদের মতো করে অনুষ্ঠান করে আবার হবে। পিয়ার কথায় আকাশ চমকায়। এ কথা সে কি ভাবেনি? ভেবেছে তো। পিয়াকে বলেনি, শুধুমাত্র মেয়েটা বারবার তো মজা ভাববে বলবে। পিয়ার কানের লতিতে নিজের ঠোঁট ছোঁয়ালো আকাশ। ঠান্ডা উষ্ণের ছোঁয়ায় ঝাঁকি দিল ছোট্ট শরীরটা। খামচে ধরলো আকাশের শার্টের অংশ। ভেবে বলছো নাকি সান্ত্বনা? ভেবে বলছি। বিয়ে করবে সাথে? পরে ভুল মনে হবে না তো? এই জীবনেও না। আমি শুধু আপনার, আগে হোক বা পরে। প্রিয়া আকাশের নাম ছাড়া কারো নামে কবুল বলবো না, কখনো না। তাহলে আগে হলে দোষ কি? আপনার কষ্ট কমলো? আকাশের বুকে ডিপ ডিপ শব্দ দ্বিগুণ হয়ে, বাচ্চা একটা মেয়ে, অথচ কি সুন্দর গুছিয়ে কথাগুলো বলল। শান্ত হয়ে গেল তার অস্থির মন। আমি কিন্তু তাহলে আর কোনো অজুহাত শুনবো না। ভাইয়ের বিয়ের পর এখানে এসে পেয়ে সজোরে মাথা নাড়ে, বিড়াল ছানার মতো মুখ ঘষে আকাশের বুকে। আকাশ আলতো কামড় দেয় কানের লতিতে। বিয়ে মানে কিন্তু অনেক কিছু। জানি তো। কি কি জানেন শুনি? সব জানি। সবার মধ্যে কি সেটা বলুন? বিয়ে মানে এই জীবনে সে আহ জীবন, আজীবনের জন্য আপনি আমার, আমরা একে অপরে। আকাশ প্রশান্তি হাসি আসলো, ফিচেল গলে বলল, সে না হয় আছে, কিন্তু আমি তো বিয়ে বলতে আরও কিছু বুঝি ম্যাডাম। সেসব কি আপনি বোঝেন? প্রিয়া মনে হচ্ছে আকাশের বুকের ভেতর ঢুকে যেতে যাচ্ছে। নিজের গায়ের সমস্ত বল প্রয়োগ করে ধরে আকাশকে আহ্লাদি গেলে মিনমিন সরে বলে, বললাম তো সব জানি। আকাশ বাঁকা হাসে, ঘাড়ে শক্ত করে নিজের হাত চেপে বুক থেকে তোলে প্রিয়ার মাথা। প্রিয়া চোখ বুজে নেয়, তাকায় না আকাশের দিকে, নিচের ঠোঁট কামড়ে ধরে। সব মানে সব। প্রিয়া কোনো মতে ঘাড় নাড়ে। আকাশ হাসকিস বলে, আমি কিন্তু খুব জ্বালাবো বলে দিলাম। রাতে ঘুমাতে দেবো না, দিনেও কাজ থেকে সরতে দেবো না। দিনে তুমি আমার বুকে, রাতে আমি তোমার। আর প্রিয়া চোখ বুঝিয়ে থামিয়ে দেয় আকাশকে। লজ্জায় লাল হয়ে গেছে একদম। টমেটোর মতো গালটা কামড়ে ধরতে ইচ্ছে করছে আকাশের। ফিস করে বলল, তখন না হয় হবে, এখন বলবেন না দয়া করে। আকাশের গলায় এবার দ্বিগুণ হাসকি শোনাল। কেন? এখন প্লিজ বলো না। তোমার কষ্ট হয় আমাকে ছাড়া? আকাশের নেশাক্ত দৃষ্টি থেকে বাঁচার একমাত্র উপায় আকাশের বুকে মুখ গোজা। পিয়া সে কাজে পটু। একে তো কখনো আকাশের দৃষ্টি মেলাতে পারে না, শরীর কাঁপে। তার উপর লোকটার এহেন তীক্ষ্ণ নজর, ঘোরালো কণ্ঠ নেশা ধরে দেয়। আপনি কি পরিবারের জন্য কোনো কথা তুলে রাখতে পারেন না? সব এখনই বলে আমাকে লজ্জায় ফেলতে হবে? আকাশ ফিসল হাসে, ধীর গলা বলে, বিয়ের আগে তো সব কথা ম্যাডাম, পরিকল্পনা তো আগেই হয়। সেই মোতাবেক কাজ করব পরে, টাইম ওয়েস্ট হবে না। তাছাড়া তুমি জানো, কথা আমি এমনিতেই কম বলি, তখন তো তোমাকে কাছে পেয়ে আরও সময় পাবো না। কত কাজ তোমার সাথে। ছি, থামবেন আপনি? ছি করে লাভ নাই তখন। হ্যাঁ, এই ছি যুক্ত কাজগুলোই করতে হবে। পা জেলো, চুপ না করলে নিচে চলে যাব। আকাশ শব্দ করে হাসে, হাসির তারে কাঁপে তার শক্তপোক্ত বুক। প্রিয়া নিজের হাসল নিঃশব্দে। কখনো ভেবেছিল এই গম্ভীর পুরুষটি এত অসভ্য? তার কাছে এলে সব নিয়ম কানুনের বাইরে গিয়ে এমন নির্লজ্জতা দেখাতে ব্যস্ত। প্রিয়াতে মত্ত হয়ে পাগল। ভালোবাসি আমার প্রেয়সীকে, এক আকাশ সমান ভালোবাসি। শিথিল হয় প্রিয়ার শরীর। আকাশ তাকে এই প্রথম ভালোবাসি বলল। এর আগে যতবার বলেছে, বারবার জবাব এসেছে বিয়ের পর বলবো। আজ নিজ থেকে বলল আকাশ ভালোবাসে তাকে। চোখের পানি এসে স্পর্শ করে আকাশের বোতাম খোলা উন্মুক্ত বুকে। প্রেয়সী আশ্চর্যতা অনুভব করে ঠোঁট ছোঁয় প্রিয়ার চুলের ভাঁজে, চুমু খায় শব্দ করে। তোমাকে ছাড়া এই আকাশ সাজে না, সহজে তো বাতাসের বাজি বাজে না। চলো না, এই রূপকথা তোমাকে শোনাই। প্রিয়ার শরীর কাঁপছে, ভার ছেড়ে দিয়েছে আকাশের শরীরে। আকাশ গান থামিয়ে প্রিয়ার মুখ দুহাতে আজলায় নিয়ে চুমু খেলো কপালে। ভীষণ আদুরে গলে বলল, শোনাবে রূপকথা? প্রিয়া জবাব দেয় না। আকাশ মায়াবী লজ্জায় রাঙা মুখটা গভীরভাবে অবকলন করে হাসকি স্বরে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, শেষ নিঃশ্বাস অবধি তোমাকে ভালোবেসে যেতে চাই, আমরণ এই ভালোবাসা বাঁচিয়ে রাখতে চাই। প্রিয়া এত সুখ কখনো অনুভব হয়নি এর আগে। দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তি মনে হচ্ছে তার নিজেকে এই মুহূর্তে। ভালোবাসার মানুষের মুখ থেকে এহেনে প্রতি আকাঙ্ক্ষার শব্দগুলি এখন কানে আসলে এমনই অনুভব হয় বুঝি? জানা ছিল না প্রিয়ার। প্রিয়া কেনাই?
চমকে দেখে প্রিয়া। আকাশের হাত ততক্ষণে প্রিয়ার উন্মুক্ত ঘাড়ে, অন্য হাত বৃদ্ধা আঙ্গুল ঠোঁটের উপর। প্রিয়া বন্ধ করে নিল চোখ জোড়া। আস্তে আস্তে, কন্ট্রোল। আকাশ রেহানা চৌধুরী, প্লিজ কন্ট্রোল, আমরা আছি। পিছিয়ে পিছিয়ে গেল প্রিয়া। চেনাচলতে হট্টগোল কানে আসলো। হুড়মুড়িয়ে সিঁড়ি কোঠাতে পার হয়ে ছাদের উপর প্রবেশ করল সকলে। প্রিয়া হতভম্ব। আকাশের চোখে মুখে রাজ্যের বিরক্তি। কণ্ঠটা রাতুলের। এগিয়ে আসলো সেই প্রথম। সোজা কাঁধ জড়িয়ে ধরল আকাশের। ভাই, অয়ন ভাই আর শিয়ার কথা বাদ দে। বিয়ে দেওয়া ফরজ তো তোদের। আমাদের ঘুম পাড়িয়ে রাতের আধারে ছাদের রোমান্স, সেটা কে করছে গায়েস? মাহফিলের সবার পিছনে দাঁড়ানো সবকটা উদ্দেশ্য করে জিজ্ঞাসা বাণীটা ছুড়ল রাতুল। একসাথে চিৎকার করল সবগুলো, আকাশ নামে। প্রিয়া লজ্জায় লাল নীল হতে ব্যস্ত। লজ্জায় ছাদ থেকে লাফ দেবে কিনা মাথায় ঘুরছে তার। রাকিব, রেদওয়ান, রাকাতুশি সবাইকে দেখা গেল। অন্ধকারে একটু খেয়াল করতে সিঁড়ির ঘরের দরজায় হাত ধরে দাঁড়িয়ে থাকা দেখা গেল হবু দম্পতিকে। তারা হাসাতে ব্যস্ত। ভাই বোনকে লজ্জা দিতে আরও এগিয়ে আসে তারা। প্রিয়ার অবস্থা বুঝে রাকাতুশি ছুটে এলো এক প্রকার। জড়িয়ে নিল রাকা প্রিয়াকে। ইটস ওকে বেবি গার্ল, আমরাই তো। ইস কি লজ্জা! কে জানতো এ সময়ে সকলে উঠে আসবে একসাথে। আকাশের মুখ গম্ভীর। রাতুল আকাশকে ছেড়ে ঘেঁষে দাঁড়ায় রাকিবের পাশে। রাকিবের দিকে তাকিয়ে ভাবুক গলা বলে, বিড়ালের মুখ থেকে কাঁটা কেড়ে নিলে যে অবস্থা হয়, আকাশের সে অবস্থা হয়েছে। রাকিব কপট ব্যতিব্যস্ততা হয়। রাতুলের বাক্য শুধরে দিতে দিতে ভয়ার্ত নজরে তাকায় সকলের দিকে। গম্ভীর গলা, আর রাতুল, ভুল বলিস কেন? আকাশ রেহানসের সাথে বিড়ালের তুলনা? ছি! বল বাঘ, বাঘের মুখ থেকে হরিণ। অভিনয়ে সাড়া দিয়ে একসাথে হলো রেদওয়ান। হাততালি দিয়ে উঠল, হাসতে হাসতে বলল, এটা ঠিক। আকাশ হতাশায় মাথা নাড়ে দুদিকে। জানোয়ারগুলো সারাক্ষণ পিছু লেগেই থাকে একেবারে। রোমান্টিক মুভমেন্টের ব্যাগরা দিয়েও ক্ষান্ত হয়নি। কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে একেবারে। অসহ্যকর একটা। অয়ন শিয়া এবার এগিয়ে আসে ছোট ভাই বোনের দিকে। প্রিয়ার চোখে পড়তে মেয়েটা মিয়ে গেল দ্বিগুণে। বড় বোন দুলাভাইয়ের সামনে কি বেইজ্জতি হলো। সে বাঁকা গলায় বলল, আমাকে বলা হলো চুল শুকাতে দেরি হবে। ঘুম ভেঙে দেখি ঘর ফাঁকা। চুল শুকাতে রাত 2টোয় ছাদে আসতে হলো বুঝি? অয়ন প্রিয়ার মাথায় হাত দিল। আলতো হাতে এলোমেলো করলো চুলগুলো। বাঁকা হাসি দিয়ে বলল, ওভাবে বলছো কেন? ঘরে দম বন্ধ লাগছিল হয়তো। রাতুল তো এবার এক কাঠি উপরে। হ্যাঁ, চৌধুরী সাহেব অক্সিজেন দিচ্ছিল তার বেবি গার্লকে। কথা শেষ হতে সজোরে ঘুষি পড়ল পেটে। বেচারা গুঙ্গিয়ে উঠল। আকাশ কটমট করে তাকালো। প্রিয়া তো সেই যে রাখার পিছনে লুকেছে, লজ্জায় মাথা তোলা দায়। রাতভর ছাদে আড্ডা দিয়ে যার যার রুমে এসে ঘুমাতে বেশ রাত হয়েছে। তবে সকালে উঠে সেরকম দেরি করেনি কেউ। আকাশরা সপরিবারে আজকে ঢাকায় ফিরছে। বিয়ের তোড়জোড় শুরু করে ফেলতে হবে। হাতে সময় কম। ব্রেকফাস্ট সেরে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন চৌধুরী বাড়ির সকলে। ঘণ্টাখানিক পর বের হবেন তারা। আকাশ সকাল সকাল শাওয়ার নিয়ে পরিপাটি হয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। অয়ন তৈরি হয়ে নিচে নেমেছে একটু আগে। সেও নামবে এখন। আয়নার সামনে গিয়ে চুল সেট করতে করতে চোখ পড়ল পিছনে এসে দাঁড়িয়েছে প্রিয়া। দু হাতে ধরা একটা বাটি। গরম ধরছে সেখান থেকে। আকাশ ঘুরে ড্রেসিং টেবিলে হেলান দিয়ে দাঁড়ালো। ভুরু জোড়া নাচালো দুবার। জিজ্ঞাসা করলো, হাতের জিনিসটা আর দৃষ্টি দিয়ে। প্রিয়া এসে দাঁড়িয়েছে সামনে। আকাশের স্থির দৃষ্টিতে প্রিয়াতে। নরম গলায় শোধালো, হাতে ওটা কি? প্রিয়া নিজের হাতের পায়েস বাটি উঁচুল আকাশের দিকে। ধীর গলায় বলল, পায়েস না, মা পাঠালো আপনার জন্যে। আকাশ চিনি খায় না, তবে নিশ্চয় পায়েস চিনিতে রান্না করেছে। তবে সে কিছু বলল না। বিনা বাক্যে প্রিয়ার হাত থেকে পায়েসের বাটি কিনে নিল। পাশ কাটিয়ে এগিয়ে বসলো বিছানায়। মুখে পায়েস তুলল, তবে এক চামচ মুখে তোলার সাথে সাথে বাঁকা করে ফেলল মুখ। প্রিয়া আগ্রহ চোখে তাকিয়েছিল আকাশের দিকে। আকাশ মুখের ভঙ্গি দেখে মনে হলো না জিনিসটা তার পছন্দ হয়েছে। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, মজা হয়নি? আকাশ আরেক চামচ মুখে তুলে নিল নিজের। মুখটা একই রকম পানসে বানিয়ে হতাশ গেল বলল, মিষ্টি হয়নি একদম। প্রিয়া বুঝি এবার অবাক হলো। মা পায়েসে মিষ্টির পরিমাণ দেখার জন্য দিয়েছিল তাকে। তখন তো সব ঠিকঠাক ছিল। আকাশ তো এত মিষ্টি খায় না, জানা ছিল না তার। চিন্তিত গেলে বলল, বলেন কি? আমি তো তখন খেলাম যথেষ্ট মিষ্টি। আকাশ এক হাত ধরে টেনে নিজের পাশে বসিয়ে আকাশ আচমকা চামচের পায়েসটুকু ধরল প্রিয়ার মুখের সামনে।
প্রিয়া হা করার আগে পায়েসটুকু ঠোঁটে ছোঁয়ালো আকাশ। প্রিয়া কিছু বুঝে উঠল না। ততক্ষণে আকাশ আঁকড়ে ধরছে তার ওষ্ঠ। অতি আবেশে ঠোঁটের উপরে পায়েসটুকু খেয়ে নিল। প্রিয়া হতভম্ব, চোখ জোড়া ইয়া বড় বড় করে তাকালো। কথা বলতে ভুলে গেল জন্য এই মুহূর্তে তা ঘটল। গুনাহ করে আন্দাজ ছিল না তার। আকাশ ফিরতে আসলো, আঙুল ছোঁয়ালো প্রিয়ার ঠোঁটে, হাঁচকিস করে বলল, এবার লাগছে মিষ্টি, খুব মিষ্টি। এই মিষ্টি আমার আজীবন লাগবে, কিন্তু মনে থাকবে। লজ্জায় কুণ্ঠিত হয়ে বসে রইল প্রিয়া। আকাশ মেয়েটার দুর্গতি বুঝতে পেরে হাসল। চলুন, দ্রুত চলুন, দ্রুত শেষ করো খাবারটুকু। চলুন ম্যাডাম, নিচে নিশ্চয় অপেক্ষা করছে সকলে। প্রিয়া একটা শব্দ উচ্চারণ করে না, লাজুক ভঙ্গিতে উঠে দাঁড়ায়। গোটা ঘরময় এক নজর চোখ বুলে আকাশ বা অয়নের কোনো জিনিস রয়ে গেছে কিনা দেখে। খানিক পর মিনমিন স্বর বলে, আসুন, আমি নিচে গেলাম। বিয়ের তোড়জোড় এদিকটা আনিসুল সাহেবকে একা হাতেই করতে হয়েছে। সেরকম আয়োজন না থাকলেও কেনাকাটা, বাড়ি আর সব দিক থেকে নেহাত ঝাঁকির কম নয়। সে আর বিয়ের 4 দিন পর তাদের ফ্লাইট। স্ত্রীকে একবার রেখে যেতে চাইলেও কিন্তু রেণুকা রাজি নন। স্বামীর শরীর একদম ভালো না, বড় মেয়েটা অমন একটা দুর্ঘটনার পর তো আরও ভেঙে গেছে শরীর। তাছাড়া শিয়ের বিয়ে হচ্ছে, প্রিয়াকে সামলানোর জন্য অয়ন শিয়ে থাকবে। তাছাড়া আকাশের উপর তাদের পূর্ণ বিশ্বাস আছে, প্রিয়া কোনো অসম্মান হতে দিবে না। গতকাল আকাশরা চলে যাওয়ার পর বাড়ির মেরামতের কাজ করেছেন। আঁকাবাঁকা রাস্তায় ঘেঁষে গাড়ি চলছে। বিয়ের বাকি আর 3 দিন। আনিসুল সাহেব স্ত্রী মেয়েদের নিয়ে বেরিয়েছেন মার্কেটে। বাড়ির কিছু মেরামতের কাজ রাতুলরা লোক নিয়ে এসে করে দিয়ে গেছে। ছেলেগুলো বড্ড কাজের। গাড়ি এসে থামলো মার্কেটের সামনে। তখন সন্ধ্যা হয়ে এসছে। সকাল আসতে চাইলে আনিসুল সাহেবের গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টসের ফাইল মেইল করে আস্তে আস্তে সেই সন্ধ্যা হয়ে গেল। এখন আকাশ পরীক্ষা। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই মনে হচ্ছে। গাড়ি মার্কেটে একদিকে পার্কিংয়ে করে সবাইকে গিয়ে নামলেন আনিসুল সাহেব। তবে পা দুটো এগোতেই থেমে গেল পাজোড়া। শিয়া পিয়া তাদের মায়ের সাথে কিছু একটা নিয়ে হাসাহাসি করছিল। বাবাকে ওভাবে দাঁড়িয়ে পড়তে দেখে তাকালো সামনে। চোখ মুখ চুপসে এলো তাদের। সামনে দাঁড়ানো নিলয় তালুকদার, সাথে বেশ কয়েকজন বন্ধুবান্ধব, সব কয়টার হাতে সিগারেট ধরা। তাদের দেখে সর্বপ্রথম এগিয়ে এলো নিলয়। শকুনের দৃষ্টি দিল শিয়া পিয়ার দিকে, তারপর হাতের সিগারেটখানা অদূরে ছুঁড়ে ফেলে লম্বা সালাম দিল আনিসুর রহমানকে। আঙ্কেল, কোনো দরকারে? আনিসুর রহমান হাসার চেষ্টা করলেন, ধীর গলায়, হ্যাঁ বাবা, একটু কেনাকাটা দরকার আর কি। শিয়ার বিয়ে। আনিসুল সাহেব ইতস্তত করলেন খানিকটা, জি, আমি এতটাই অযোগ্য ছিলাম বুঝি? না বাবা, তা নয়। আসলে আসলে শিয়া আমাকে পছন্দ করেনি কখনো, তাই তো? কেউ কোনো জবাব দিল না। পিয়া বোনের হাত ধরে দাঁড়িয়েছে। রেণুকা রহমান এবার তীক্ষ্ণ দৃষ্টি নিলয়ের দিকে। ছেলেটা তার একদম পছন্দ না। অভিজ্ঞ চোখজোড়া খুব সহজে ধরে ফেলে পুরুষ মানুষের দৃষ্টি। নিলয় এক দফা চোখ বুলে সকলের দিকে কেমন একটা হাসে। ফিসেল গলা বলে, ইনভাইটেশন চাই কিন্তু আঙ্কেল। বিয়েটা শুক্রবার তো? আনিস সাহেব ব্যস্ত হলেন। ব্যস্ত গলে বললেন, অবশ্যই দিব বাবা, তোমরা সপরিবারে জানাবে। আসলে বুঝতেই পারছো, ছেলে মেয়ে দুটো একে অপরকে দুহাত তুলে অতি বিনয়ের সাথে থামল নিলয় ওনাকে। হাসি হেসে মুখে বলল, ভালোবাসার সব সম্ভব আঙ্কেল, ভাববেন না, আমরা কিছু মনে করিনি। তাছাড়া আত্মীয়তার সম্পর্ক না হয় আবার হবে সামনে অন্যভাবে। এবার কথাটা নিলয় বলল পিয়ার দিকে তাকিয়ে। সাদাসিধা আনিসুল সাহেব এর চোখে সেটা না পড়ল। রেণুকার চোখ এড়াল না। মেয়েদের হাত ধরে অন্য পাশে নিয়ে এলেন। ধীর গলায় স্বামীকে তাড়া দিলেন। নিলয় সরে দাঁড়ালো সামনে থেকে। ভদ্রতা কমতি রাখল না বিদায়ের সময়। ঢাকা শহরের জঞ্জাট একটা ক্লাবে সন্ধ্যা থেকে বসে আছে সৌমি। অপেক্ষা করছে রিয়ানের জন্য। ছেলেটা সে বিকেলে বলেছে আসবে, লাগবে 5 মিনিট, অথচ 2 ঘন্টা যাবৎ বসে আছে। ক্লাবটা তার বাবার বন্ধু, তার বাবার 20% শেয়ার আছে। আজকে যারা আছে সকলেই কম বেশি তার পরিচিত। বেশ কয়েকবার ড্রিঙ্ক করার জন্য ডেকে গেছে বন্ধুবান্ধবরা। সৌমি আপাতত যায়নি, ড্রিঙ্ক করলে কন্ট্রোলে থাকবে না। রিয়ান আসলে গুরুত্বপূর্ণ কথাগুলো বলা যাবে, মিস হয়ে যাবে। আরও 30 মিনিট পর ক্লাবে ঢুকলো রিয়ান। ছেলেটাকে অন্যরকম দেখাচ্ছে। প্রায় 1.5 মাস হলো দেখা সাক্ষাৎ হয়নি। রিয়ানের পরিবারের কেউ একজন সম্ভবত অসুস্থ ছিল, তাকে নাকি দৌড়াদৌড়িতে নাকি ব্যস্ত। হাতে একটা হুইস্কির গ্লাস নিয়ে এসে রিয়ান বসলো সৌমির পাশে। কতক্ষণ অপেক্ষা করছিলাম আমি জানো? সৌমি ধমক স্বরে কোনো প্রতিক্রিয়া দেখালো না রিয়ান।
ধীরে সুস্থে নিজের হাতে গ্লাসে চুমুক দিল। তারপর শূন্য অনুভূতি দৃষ্টি ফেলে সৌমিক দিকে। একটা কাজে আটকেছিলাম, অয়নের বিয়ে। জানাওনি কেন? তুমি জানতে না? বাবার কাছে বিয়ের কার্ড আসাতে জেনেছি। তো যাবে দাওয়াতে? সৌমি ফুলে উঠল অয়ন রিয়ানের কথাবার্তা। দাঁতে দাঁতে বলল, তুমি আদতে কাকে চাও রিয়ান? শিয়াকে চাই না তোমার? রিয়ান হাতের গ্লাসে ফাঁকা করে ফেললো লম্বা একটা চুমুকে। ঘাড় বাঁকিয়ে ওয়েটারকে দিতে বলল আরও। সৌম্যের দিকে ঘেঁষে বলল, গলার আমি বলতে চাইতাম, শুরুর থেকে চাইতাম। প্রথম যেদিন দেখেছিলাম ভার্সিটি ক্যাম্পাসে সেদিন থেকে চাইতাম, এখন চাই না। এত সহজে হার মেনে নিলে? রিয়ান বাঁকা হাসে, ভেজা ঠোঁট ছোঁয়ায় একবার সমীর ঠোঁটে। সমীর ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সিরিয়াস কথা হচ্ছে রিয়ান, জবাব দাও। চাই না কেন? শিয়াকে পিয়ার জন্য? আমার হচ্ছে যত চালা, যাকে চাই চৌধুরীরা কেড়ে নিয়ে চলে যায়। ওদের মধ্যে কি আছে? ক্লাস। সমীর ব্যঙ্গ করা ছোট্ট একটা অশ্লীল হাসে রিয়ান, ভুরু নাচে, ফিচেল করে বলে, তাই কি ওদের বিছানায় ওঠার স্বপ্ন দেখে আমার মতো ক্লাসলেসকে দিয়ে কাজ চালাতে চাও ম্যাডাম? শাট আপ রিয়ান। ওয়েটার এসে হুইস্কিটা দিয়ে যায় দুজনে। সমীর নিজের গ্লাসটা পাশে রেখে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে রিয়ানের দিকে। ছেলেটাকে আজ কেমন একটা অন্যরকম লাগছে। বোকা বোকা মোটেও লাগছে না। সে একে ভালোবেসেছিলাম কি না জানি না, তবে অয়ন ওকে কেড়ে নেওয়ার রাগ হয়েছিল। পরে করলাম একটা প্রেম, সে মেয়ে উঠতে বসতে দেয় আকাশে তুলনা। গেল সেটাও। নতুন করে পড়লাম প্রেমে পিয়ার ভালোবাসা, সেটা বলে দিবে। এখন শুনি সে নাকি আকাশের উপর হাবুডুবু গেছে। কী করি বলো তো? খুন করে ফেলা উচিত নয় কি ওদের দুই ভাগে? কথার ভঙ্গিতে কি একটা টান ছিল। সমী অজান্তে চমকায়, বড় বড় চোখ করে গলা খাদে নামিয়ে বলল, বাই এনি চান্স অয়ন ওদেরনের? শব্দ করে হেসে বলল রিয়ান, হাত দিয়ে মুখের সামনে মাঝি তাড়ানো ভঙ্গি করে বলল, নেশা চড়েছে সম্ভবত ছেলেটার। এক ঘেয়ে গলায় বলল, আমারও তো টাকা নেই ম্যাডাম, তবে এটা ঠিক জানতাম কিছুটা। সমী আরেক দফা চমকে আশেপাশে তাকায়। সেরকম শোনার মতো কেউ নেই। ওটা অ্যাক্সিডেন্ট ছিল না? অ্যাক্সিডেন্ট হবে না কেন? গাড়ির সাথে গাড়ির সমস্যা, ট্রাকের ড্রাইভারটা তো মরলই, অ্যাক্সিডেন্ট ছিল না তো? আবার এটা আবার কেমন কথা? হেয়ালি করবি না রিয়ান। হেয়ালি নয় এটা জানেমান, তবে মিস্টেক ছিল। দুই ভাই একসাথে থাকলে ঝামেলাটা মৃত্যু। সমীর হাতের মতো শক্ত হয়, তপ্ত বলে, কার কথাই করছো এসব? পাগল নাকি? আমি ফাঁসবো কেন? আমি কিছু করিনি, জাস্ট পরে জেনেছি। সমী নিজের হাসকিতে চুমুক দেয়। অসহ্যকর অনুভূতি। তার বাবার পরিকল্পনা অনুযায়ী অয়নকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছিল সে। অয়নকে সে ভালোবাসে না, আকাশকে চাই তার। কিন্তু আকাশ নাকি পিএফকে ভালোবাসে। রিয়ানের মতো ওই দুটো বোনকে যেমন অয়ন কেড়ে নিয়েছে তার কাছ থেকে, আকাশকে কেড়ে নিয়েছে ওই মেয়েটা। অয়ন সে চ্যাপ্টার ক্লোজ হোক রিয়ান। রিয়ান বাঁকা হাসে, আমিও সেটা চাই। আমার আকাশকে চাই। মুখের কথায় আকাশ রেহনা চৌধুরী নিশ্চয় নাচতে নাচতে তোমার কাছে আসবে না ম্যাডাম। আনতে কী করতে লাগবে সেটা করো। আমার পিএকে লাগবে তার বদলে। সমী মাথা ঝাঁকায়, গম্ভীর করে বলে, তাহলে ঝামেলা কোথায়? যার যেটা দরকার নিয়ে নিজের ঘরে ছিটকিনি আটকালে হয়। ছিটকিনি আটকালে ধরা দিবে তারা? না দিলে কি আছে? ছল না করলে ভিকটিম কার্ড প্লে করতে হবে। চোখ টুকল সমী, দুদিকে মাথা নেড়ে বাঁকা হাসল রিয়ান। উচ্চস্বরে গান বাজছে ওদিকটায়। রাত যত গভীর হবে ক্লাবের হই উট্টগোল তত বাড়বে। সমী উঠে এলো, রিয়ানের সামনে ঝুঁকলো একেবারে। আকর্ষণীয় বেশ, উন্মুক্ত পোশাক, মোহনীয় লাগছে মেয়েটাকে। বিনা বাক্যে ঠোঁটে ঠোঁট মেশালো সমীর। রিয়ান বরাবরের মতো বাধা দিল না। আই থিঙ্ক ইউ নিড ইচ আদার রাইট নাও। রিয়ানের দুহাতে ঠেললো সমীকে। অদূরে অশ্লীল ভঙ্গিতে নৃত্যরত এক পুরুষকে দেখিয়ে দিল, আজ ওকে দিয়ে কাজ চালাও। পিয়া ছাড়া কোনো মেয়েকে আর বেডে নেব না। রেস্ট্রিকশনটা কাল থেকে। ওকে ডার্লিং, লেটস গো। রিয়ান গে ধরে বসে রইল, তবে সমীর আশকারাতে বেশিক্ষণ টিকতে পারল না নিজেকে। আগুনের মতো ঝলসে দিচ্ছে ওই নারীদেহ। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা, টিকতে না পেরে সায় দিল বরাবরের মতো। দুটো উন্মাদ সত্তা ক্লাবের হট্টগোল ছেড়ে চলে এলো ক্লাবের ছয়তলায় গেস্টদের জন্য বরাদ্দকৃত রুম দুটোয়। বিয়ের বাকি মাত্র 4 দিন। দু বাড়িতে তাদের ব্যস্ততা চঙ্গে। চৌধুরী বাড়িতে তাদের আত্মীয় স্বজনরা
চলে এসেছে কাছের প্রায়। এর মধ্যে গমগমে বাড়িটা। আকাশ নিজে গিয়ে গ্রাম থেকে তার দাদা দাদিকে নিয়ে আসছে। চৌধুরী বাড়ির বড় ছেলে বিয়ে, বাড়ির প্রথম বিয়ে, এলাহি আয়োজন তো হতেই হবে। সামনে 1 সপ্তাহ তাদের সব সাইডের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বিয়ের এত এত কাজের মধ্যে সেদিকে নজর দেওয়ার সময় হবে? বিয়ের কেনাকাটা করা হয়েছে মোটামুটি, টুকটাক যা বাদ আছে তাও কিনে ফেলা হয়েছে। কাল থেকে শিয়ার জন্য কেনা জিনিসগুলো পাঠিয়ে দেওয়া হবে। বাড়ির ঘর সাজানো শুরু হয়েছে, রিসেপশনের আয়োজন করেছে শহর থেকে বড় কমিউনিটি সেন্টার। যদিও তাদের ইচ্ছে ছিল নিজেদের বাড়িতে এই আয়োজন, তবে এত এত মানুষের আয়োজন বাড়িতে বিয়ে অবধি না হয়। আমিনা চৌধুরী যাদের নিয়ে মহাব্যস্ত সামলাতে, তাদের যার যার বাবার বাড়ি থেকে লোকজন চলে আসা কথা। আজকে দুপুরে খাবার খেয়েছে তারা সন্ধেবেলা। একটা বিয়ে বাড়ির কাজ কারবার বলে কথা। আকাশ কিছুক্ষণ আগে তাদের ঢাকা অফিসে ভিজিট করে ফিরছে। কাল থেকে অফিস বন্ধ রাখার কথা বলছে তার বাবা। ছেলের বিয়ে করে খুশিতে আধখানা হয়ে বসেছেন উনি। অযৌক্তিক সব কথায় বলে বসে আছেন। নিচে কফি কথা বলে এসেছেন, এখনো পৌঁছায়নি। কিসের এত ব্যস্ততা মাথায় ঢোকে না। বাড়ি ভর্তি কাজের লোক, তারপর তার মা চাষিদের দেখে মনে হবে নাক অব্দি ডুবে থাকে তারা। এখানে আসি এরিনরাও ছিল। যে কোনো একটা গাধা একটু দিয়ে যাবেন না কফিটা? অসহ্যকর। ব্যস্ত হাতে তোয়াল নিয়ে বাথরুমে ঢুকে গেল। প্রচণ্ড গরম পড়ছে ঢাকাতে। তাদের কটেজে 12 মাসে ঠান্ডা ঠান্ডা, কম বেশি রোজই বৃষ্টি লেগে থাকতো। এই কমাসে বলতে পারে যে বেশ অভ্যস্ত হয়ে গেছে ওই পরিবেশের সাথে। বাড়িতে এসে এই ভ্যাপসা পরিবেশে পছন্দ না। তাছাড়া প্রকৃতি, পাহাড়, সবুজের মধ্যে এই কৃত্রিম শহরের মানুষের থোড়াই পছন্দ। বেশ সময় নিয়ে কোল শাওয়ার নিয়ে বের হলো। গায়ে একটা গ্রে কালারের পাতলা সাদা ট্রাউজার, গলায় তোয়ালা ঝুলিয়ে ঘরে আসতেই শব্দ পেল দরজার ওপাশে কেউ দাঁড়িয়েছে। মাথায় তোয়ালাটা দিয়ে মুছতে মুছতে বলল, ভিতরে আসতে। কে? ভেতরে এসো। আরও কয়েক সেকেন্ড সময় নিয়ে দরজা ধাক্কা দিল কেউ। হাতে ঠকঠক করে কাঁপতে থাকা কফির কাপ নিয়ে ঘরে ঢুকলো একটা মেয়ে। আকাশ ভুরু কুঁচকে তাকালো। অপু, আয় ভিতরে। অপু আকাশের মামার মেয়ে। আমিনা চৌধুরীর বাপের বাড়ির সকলে এসে পৌঁছেছে কিছু সময়ের মধ্যে। অপুর হাতে কফির কাপ দেখে এগিয়ে নিজের হাত নিল আকাশ। স্বভাব মতো ভারী গলা বলল, কখন আসলি? অপু মিনমিন করে বলল, এই তো কিছুক্ষণ আগে। আকাশ কফির কাপে চুমুক দিয়ে নামিয়ে রাখলো বেড সাইডের টেবিলে। দু হাতে চুল নাড়াচাড়া করে বলল, সবাই ভালো আছে? আছে। তোমার শরীর ভালো? ফার্স্ট ক্লাস। তোর পরীক্ষা কেমন? ভালো। যা, সবাই আসলে জিজ্ঞেস কর গিয়ে। অপু ইতস্তত করে কিছু বলতে চায় হয়তো, তবে আকাশের আশকারা না পেয়ে আর বলতে পারে না, দাঁড়ায় না। অপু বেরিয়ে যায়। বিরক্ত মুখে ফুটে উঠে আকাশের চোখ মুখে। এগিয়ে গিয়ে আটকায় দরজাটা। তার মামার বাড়ির লোকদের মতলব তার জানা আছে। বছরের পর বছর মেয়েটাকে তার সাথে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। এই মেয়ে এখন তার রুমে কফি দিয়ে পাঠানোর বুদ্ধি তার মায়ের হলো কি না বুঝে পেল না। বিছানায় ক্লান্ত শরীর ছেড়ে দিল। ফোন করলো পিয়ার নাম্বারে। পিয়া বোনের সাথে বসে দুদিন ধরে করা শপিংয়ের জিনিসগুলো খুলে খুলে দেখছে। পাশে রাখা আইসক্রিমের বাটি। আকাশের ফোন পেয়ে মৃদু হাসলো। কল রিসিভ করে হাঁটুর উপর রেখে আইসক্রিমের বাটিটা হাতে তুলে নিল। মুখ ভর্তি আইসক্রিম নিল। খুব ব্যস্ত না তো? আমার একটা থেকে আইসক্রিম বুঝি বেশি ইম্পর্ট্যান্ট? প্রিয়ের কপালে ভাঁজ করলো। ঝট করে ফোনে তাকালো। আকাশ ভিডিও কলে। সে তো খেয়াল করেনি। মুখ থেকে চামচখানা টেনে বের করে ওড়নায় মুখ মুছে লাজুক হয়ে তাকালো ফোনের দিকে। সে মিটমিট করে হাসছে পাশ থেকে। নিচ থেকে শোনা যাচ্ছে রেনুকা রহমানের কণ্ঠ ডাকছে দুদু বোনকে। শিয়া বোনকে ইশারা করলো কথা বলতে। সে নিজে গেল। আকাশ মাথার নিচে এক হাত দিয়ে শুয়ে আছে। ভেজা চুলগুলো কপালে পড়ে আছে। প্রিয়া মিহি গলায় বলল, শাওয়ার নিয়েছেন? অসময়ে অভ্যাস করেছি। কিসের? তুমি এলে সময় অসময় গোসল দিতে হবে। লজ্জায় রক্তিম হয়ে গেল প্রিয়ার গাল। আপনি ভালো মতন কথা বললেন না? ইচ্ছে হয় না আজকাল। মনের মধ্যে এক চিন্তা রেখে উপরে সাধু সাজতে পারি না। নির্লজ্জ। সত্যি তাই? কাল আসছেন, নিচ থেকে এসে চুমু খাবে, এই কথা দিলে আসবো। প্রিয়া ঠোঁট কামড়ায়। কথা বলতে গেলে লজ্জায় পড়ে যায়। কথার পিঠে কি বলবো গুলি ফেলে। ইস, মজা করছি না তো? আসবেন কি না বলতে কি সমস্যা? দেবে চুমু? বিয়ে হোক সব দেব। সবই তো আপনার। সব সব। তোমার দিন, তোমার রাত, তোমার লজ্জা, তোমার। থামবেন?
শব্দ করে হেসে ফেলে আকাশ। এই মানুষটার হাসিতে বুক কাঁপে প্রিয়ার। মুগ্ধ হয়ে সবসময় ফোন বাঁকা করে হা করে তাকিয়ে থাকে মানুষটার দিকে। ওই চোখে চোখ রাখতে পারে না। রুহু সব শিহরিত হয়। আকাশ ভেজা চুলে হাত চালায়। আমি চলে যেতে পারবো, আরাব আশিরা যাবে পরশু শিয়ার তত্ত্ব নিয়ে। আপনি আসলে সমস্যা কি? ম্যাডাম একটু বেশি উতলা দেখছি। মোটেও সেরকম কিছু না। তাহলে কীরকম কিছু? আসবেন কিনা বলুন। ভেবে যাচ্ছিলাম না, এখন না গেলে মরে যাব। আপনার উতলা মুখটা দেখলে, লাজুক রক্তিম গাল দুটোতে ঠোঁট না বুলালে শ্বাস নিতে পারবো না। প্রিয়া ফোন সরিয়ে হেসে বলল, আইসক্রিম খাবেন? মিষ্টি? প্রিয়া আচমকা বাঁকা হাসলো। ফোনটা রাখলো বালিশ সে হেলান দিয়ে। পুরো চামচ ভর্তি আইসক্রিম মুখে নিল। চোখ টিম্বালো আকাশের দিকে। আপনি চাইলে সেদিনের মতো মিষ্টি করে দিতে পারি। তার ওই ব্যক্তিগত আইসক্রিমের লোভে শুকিয়ে এলো গলাটা। প্রিয়া বাঁকা ইঙ্গিতে ধরতে 1 সেকেন্ডও সময় লাগলো। মেয়েটা তাকে এরকম অপদস্থ করতে তৈরি থাকে সবসময়। দিতেই পারি ভেবে বলছো? আরেক দফা আইসক্রিম মুখে নিয়ে চোখ টিপল প্রিয়া। না ভেবে বলার কি সে? যখন যাব তখন গড়িমসি করলে কিন্তু চলবে না। আমার মনটা বিশাল চৌধুরী সাহেব, সামান্য আইসক্রিম দিতে কার্পণ্য করবে না, নিশ্চিন্তে থাকেন। আকাশ আবার ফিসে আসলো ঠোঁট কামড়ে। শার্টের উপরে বোতাম খুলে আলগা করে দিল। আমার অল্পের স্বাদ মিটবে না কিন্তু। যখন নেব সর্বস্ব লুটে নেব। আমার এই বুকে আশ্রয় খুঁজবে। সেদিন আমি দূরে নেই। 2 বছর আকাশ জাহানার চৌধুরী থোড়াই অপেক্ষা করবে? আমি তো সেটাই চাইছি, লুটে নিন আমাকে। বুকের ওড়নাটা আচমকা সরিয়ে ফেলে প্রিয়া। লেডিস শার্টের উপরে বোতাম ধরে খুলে ফেলো। ফোনটা এমনভাবে রেখেছে ভয়ঙ্কর অবস্থা। আকাশ খেয়াল করলো শরীর রক্ত হয়ে আসছে তার। মেয়েটা তার কথায় অপদস্থ তো হলোই না, উল্টে তাকে মারার পরিকল্পনা করছে। দেখতে দেখতে আরও 2টো বোতাম খুলে প্রিয়া। তবে খুলে ফেললেও হাত দিয়ে ধরে আছে শার্টের অংশ। ছেড়ে দিলে সর্বনাশ দেখবে চোখের সামনে বেচারা আকাশ। 2 হাতে চোখ ডুবল। প্রিয়া অসম্ভব মোহনীয় কণ্ঠে বলল, লুটে নিতে চান বুঝি? কার প্রতি দয়া করেন? আমার? আমি একটুও রাগ করব না কিন্তু সত্যি। বোতাম আটকাও পাখি। প্রিয়া মিটমিট করে আকাশকে জব্দ করতে পেরে হাতের বাঁধন হালকা করলো খানিকটা। আকাশ আটকে গেল। পাখি আটকে ফেলো। এ বড্ড কঠিন অত্যাচার। এত দূর থেকে মরে যাব, ধরতে পারবো না, আদর করতে পারবো না, মাঝখান থেকে ঝড় তুলে দিচ্ছ বুকের ভিতরে। ফোনটা একদম কাছে এলো প্রিয়া। শটাঙ্গে শুয়ে পড়ল বিছানায়। বাঁ হাতে মুঠো ধরে নিজের শার্ট কামড় গলে বলল, ঝড় তো আমারও শরীরেছে, থামবে কি করে? আকাশ চোখ বন্ধ করলো। মেয়েটা আজকে তাকে মেরে ফেলার পায়তারা করছে। প্রিয়ার এমন কণ্ঠের সাথে কালভদ্রে পরিচিত সে। মেয়েটা সবসময় তাকে জব্দ করে ব্যবহার করে এই টোনে। সে জব্দ হয়ে যায়। আমাকে জ্বালাচ্ছ? আমি সত্যি সত্যি জ্বললে তখন এমন আশকারা দেবে বুঝি? তো দেব না। কাছে চাইতেও আবার, সেটা আবার এক্ষুনি আপনার চাই না? এবার নিজের হাতটা আলগা করে নামিয়ে আনলো খানিকটা নিচে। ফর্সা উন্মুক্ত কণ্ঠ দেখছে নিজের অনেকটা চোখে ভাসছে। শ্বাস প্রশ্বাস দ্রুত হলো আকাশের। বুকের বাঁ পাশটা তোলপাড় আছে। প্রিয়া দেখলো আকাশের কামুক দৃষ্টি। শ্বাস নিচ্ছে জোরে জোরে, নিজের হাতটা কাঁপছে। ফোনটা উপরে উপরে ভয় দেখাতে গিয়ে ভিতরে নিজে গলে পানি হয়ে যায়। এ যাত্রা শব্দ করে হেসে ফেলল। ফোন উবুর করে রাখলো পাশে। নিজের মাথায় ছোট্ট একটা গাঁটটা মেরে দুটো হাতে আটকালো শার্টের বোতাম। তারপর ফোন সামনে নিয়ে আকাশকে মিহি বলল, কেমন ফিলিংস? জঘন্য। জব্দ হলেন তাহলে খুব? আর জ্বালাবেন আমাকে আরও বেশি? আবার দেখবেন? যেদিন দেখব সেদিন সামনে বসে দেখব ম্যাডাম। নিজে হাতে আনবাটন করবো সব, মেপে মেপে ছুঁয়ে ছুঁয়ে অনুভব করবো। মুচ্ছা গেলেও চলবে না, সব অত্যাচারের শোধ তুলবো পাখি। রেডি থাকবে কিন্তু। প্রিয়া এ যাত্রায় ফোন কেটে দেয়। একটু বেশি হয়ে গেছে জব্দ করতে গিয়ে। জব্দ সেও হয়। বুকের তোলপালে এলোমেলো লাগে তার সব কিছু, এই যেমন এখন লাগছে। মাঝে 2টো দিন পরিবারে যেন গোছগাছ করতে পার হয়ে গেছে। গায়ে হলুদের দিন এসে পড়ছে এর মধ্যে। সকাল থেকে ভীষণ ব্যস্ত 2 পরিবার। এপাশে প্রিয়াদের বাড়িতে রাখা তুষি সহ আরও বেশ কয়েকজন অফিসের স্টাফরা এসেছে।
পিয়ের বন্ধু-বান্ধব আছে কিছু, এর পাশে ভিড়ভাট্টা কম হলেও চৌধুরী বাড়িতে মোটেও সেরকম নয়। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব শখানেক লোকজন জমা হয়ে গেছে এর মধ্যে। ঘরোয়াভাবে গায়ে হলুদে দেওয়া হবে দুজনকে সন্ধ্যার মধ্যে। যেহেতু দুবাড়ির মধ্যে বেশ দূরত্ব, সেহেতু ছেলের বাড়ি থেকে হলুদ নিতে আসা হবে না শ্রেয়াকে। আর ঋণ আসি অবশ্য বেশ বায়না জুড়েছিল, তবে সেসবকে পাত্তা দেননি আকাশ। গতকালে বিয়ের সব তত্ত্ব দিয়ে আসতে গিয়েছিল সকলে। রোজ রোজ এত জার্নি শরীর কুলাবে না কারোই। শিয়া হলুদ শাড়ি পরিয়ে নিচে নামানো হলো তাদের আত্মীয়-স্বজন রাকা তুষি। রেণুকা রহমান ইচ্ছে করে জানায়নি তার পরিবারে কেউ, যে পরিবার আজীবন দুঃখের সময় সাথ দেয় না, সুখের দিনে তাদের সঙ্গে কী দরকার। আনিসুর রহমান অবশ্য চেয়েছিলেন তাদের পরিবারকে একবার অনুরোধ করতে, তবে স্ত্রীর নিষেধে করেনি। সত্যিই তাই, এতগুলো বছর একটাবার যারা খোঁজ নেয়নি, বুড়ো বয়সে পরিবার দিয়ে কী আর হবে। মেয়ে দুটোকে আগলে বাকি জীবন দুই বুড়ো বুড়ি অনায়াসে কাটিয়ে দিতে পারবে। ছোটোখাটোভাবে হলুদের ব্যবস্থা হলো শিয়ার, তবে বাড়ি মোটেও ফাঁকা ফাঁকা লাগছে না। প্রিয়া, রিমি সহ সকলে মিলে গান বাজনায় মাতিয়ে রেখেছে একেবারে। রেণুকা রহমান শাড়ির আঁচলে চোখ মুছলেন। স্বামীর দিকে তাকাতে চোখ পড়ল আনিসুর রহমানের ভেজা চোখজোড়া। স্ত্রীর দিকে না থেকে ধীর গলায় বললেন, তুমি যখন প্রথম কনসিভ করলে তখন আমাদের বিয়ের সবে 4 মাস, তাই না? আমি তখন বেকার, দুবেলা ঠিক মতো খেতে দিতে পারি না তোমাকে। তোমার প্রেগন্যান্সির খবরে মাথায় আকাশ ভেঙে পড়লো আমার। এত খুশি এ জীবনে কখনো হয়নি। তবে তোমাকে আর আমাকে আমার বাচ্চাকে কী খাওয়াবো সেই চিন্তায় পাগল। রেণুকা রহমান চোখের সামনে ভেসে উঠল সেই দুদিনের কথা। আঁচলে মুখ চেপে রইল। আনিসুর রহমান চশমাখানা খুলে হাতে নিলেন। তোমাকে বলা হয়নি রেণু, আমি তার পরের দিন গেলাম আমার বাড়ি। হাতে পায়ে ধরলাম মেনে নিতে, তারা নারাজ। বাড়ি থেকে বেরিয়ে এসে সারাদিন ঘুরলাম পথে পথে একটা চাকরির জন্য। চাইলে কে চাকরি মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চাইলে দু একটা টিউশন জোগাড় করতে, কিন্তু টিউশন কে আর কতটা কী করতে পারতাম। এদিকে জমানো পুঁজি সর্বোচ্চ 3 থেকে 4 দিন। সারাদিন ঘুরে রাতে গেলাম তোমার বাড়ি। তোমার বাবার পায়ে ধরলাম, বললাম আপনাদের মেয়েকে ফিরিয়ে নিন, সে মা হবে। তাকে একটা সুন্দর জীবন দিন, বাচ্চাটাকে একটা সচ্ছল জীবন দিতে বললাম। আমি মুক্তি দেব তোমাকে। তোমার বাবা রাজি হলেন, তবে শর্ত দিলেন কি জানো? আনিসুর রহমান সাহেব তাকালেন স্ত্রীর দিকে। রেণুকা অবাক দৃষ্টিতে স্বামীর দিকে তাকায়। সে সব জানতো না। আলতো মাথা নাড়ল দুদিকে। আনিসুর সাহেব হাত ধরলেন স্ত্রী, অন্য হাতে চোখ মুছলেন। তোমার বাবা বললেন তোমাকে তারা ফেরত নেবে, তবে সন্তানটাকে না। সন্তানটাকে নষ্ট করে তোমাকে অন্যত্র বিয়ে দেবে। আমি কি পাগল বলো? যে সন্তানের জন্য তোমাকে ফিরিয়ে দিচ্ছে তাকেই যদি না রাখে? তোমার বাবাকে সেদিন আমি চ্যালেঞ্জ করে এসেছিলাম, আমার সন্তান আমি দুনিয়াতে আনবো, তোমাকে রাজরানী করব, আমার মেয়েকে রাজকন্যার মতো বড় করবো। খোদা আমাদের কোলজুড়ে রাজকন্যাই দিল। ছোটবেলায় আমার দাদি বলতেন, খোদা যার উপর সব থেকে বেশি খুশি হন তার প্রথম সন্তান কন্যা হয়। আমাদের সে আমাদের জীবনে আসলো। ওর জন্মের 3 দিনের মাথায় আমার ডাক পড়লো চাকরিতে। একটা বছরের মাথায় ছোট্ট একটা বাড়ি হলো, 3 বছরের মাথায় ছোট্ট একটা গাড়ি। ও আমাদের লাকি চাম। অনিশ্চিত ভবিষ্যতের একটা সংসার চাঁদের আলো ভরে উঠল। রেণুকা ফুঁপিয়ে উঠলেন এ যাত্রায়। 2 হাতে স্বামীর হাত ঠেকালো কপালে। ভাঙা গলায় বললেন, তুমি আমাকে সব দিয়েছো, আমাকে, আমার মেয়েদের এক জীবনে কোনো কিছুর অভাব বুঝতে দেনি। আনিসুর রহমান হাসলেন সামান্য, তাকালো বসার ঘরে হই হুল্লোড় করা 2 কলিজার টুকরোর দিকে। দুটো মেয়ে আজকে শাড়ি পরেছে, শিয়ার সাথে প্রিয়াকে বড় বড় লাগছে। হেসে বলল, তারপর 8 বছর পর আরেক রাজকন্যা আসলো। চাঁদ তারার আয়ু ঝলমল করে তোমার সংসার। খোদা আমার উপর কতটা সন্তুষ্ট ভাবতে পারো? আমার কলিজার টুকরো দুটো বড় বড় হয়ে গেল মাশাআল্লাহ। কাল নাকি আমার বড় মেয়ের বিয়ে। আমাকে ছেড়ে, আমার এ ছোট্ট রাজবাড়ি ছেড়ে আমার মাটা যাবে পরের ঘরে। আর ওই যে আমার ছোট মাটা, ওকে বিদায় দিতে হবে 2 বছর পরে। ভাবতে পারছো? সে যখন ক্লাস 2-তে পড়ে তখন প্রিয়া জন্মলো, তাই না? বোনটাকে ছোট ছোট হাতে কোলে করে রাখতো। বড় হলো দুজনে। কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত বোঝে না। খোদার মসজিদে দুজনের সংসার হবে এক বাড়িতে। আকাশ অয়নের মতো দুটো ছেলে আমার জামাই হবে। চৌধুরী বাড়ির মানুষরা আমাদের মেয়ের কত ভাগ্য করে জন্মেছে আমার মেয়েরা, বলো তো? আমাদের 2 মেয়েকে খুব ভালো থাকবে দেখো। তুমি, তুমি থাকি বা না থাকি, ওদের চিন্তা ফুরিয়েছে আমাদের। ওদের আগলে রাখার মানুষ খোদা পাঠিয়েছে। কাল বিদায় দিতে হবে বলো, এটাই তো নিয়ম। মেয়েদের বিদায় দিতে হয় বাবা মাকে। দুজনের
ছলছল চোখে দেখছে তাদের কলিজার টুকরো দুটি, কি খুশি না লাগছে। প্রিয়াকে হলুদ লাগানো তে ছুটছে রিময়, বারবার লুকাচ্ছে বোনের আলে। সে গাল কপাল শরীর হলুদে মাখামাখি, কি সুন্দর না লাগছে তার পরীর মতো মেয়েদেরকে। লুঙ্গি পরবো না, মাপ করো তোরা আমাকে। সজোরে দুদিকে মাথা নাড়ল। আরাব, আশি, এলিন, আয়ের। পিছনে কয়েকজন কাজিনরা এসে দাঁড়িয়ে আছে। অপুর হাতে লুঙ্গি আর লাল চেক গামছা, সেগুলো নিয়ে এসেছে অয়নকে পরাতে। তখন থেকে রাজি করানোর চেষ্টা করছে, অয়ন কিছুতেই রাজি হচ্ছে না। আকাশ একটু ঢুকতে হাঁপ ছেড়ে বাঁচল অয়ন। ডাক দিল ভাইকে, এই আকাশ, লুঙ্গি। আকাশ ইশারা করলো লুঙ্গির দিকে। আকাশ এসে নির্বিকার দাঁড়ালো। নিচের সব আয়োজন লোকজনকে বুঝিয়ে দিয়ে ঘেমে নেমে একাকার হয়ে উপরে এঠে অয়নের ঘরে এসে হট্টগোল এগিয়ে গেল। লুঙ্গির দিকে সেও তাকালো, ভাবলে শ্রেণী গলায় বলল, হ্যাঁ লুঙ্গি পরতে বলছে তো পরবে। আটকে উঠল অয়ন, দু হাত নাড়ল সামনে। পাগল নাকি, লজ্জায় মরে যাবো, তাছাড়া পড়িনি এর আগে কখনো। আশি কোমরে হাত দিয়ে তেড়ে এলো বড় ভাইয়ের দিকে, শাসিয়ে বলল, বদ্দা ভাই, একটা দিন পড়লে কি এমন হবে, জনসম্মুখে বেউজুদ হলে বহুত কিছু। আকাশ মিটমিট করে হাসলো ভাইয়ের রিয়েকশন থেকে, সেটা চোখে পড়লো তাদের এক চাচির। আকাশ লক্ষ্য করলো, তুমি হাসছো কেন বাবা? তোমার দিকে সমানে আসলে বলো, তোমাকেও ছাড়বো না বলে দিলাম। আকাশ হাস্যোজ্জ্বল মুখ গম্ভীর হলো। অয়নের প্রতি বিরক্ত হয়ে নিল লুঙ্গিটা। না পড়লে ছাড়বে না স্পষ্ট বুঝতে পারছে। অয়ন বাগানে নিয়ে আসা হয়েছে হলুদ লাগাতে। মা, চাচি, দাদি, বোনেরা সকলে আছে। আত্মীয় স্বজন যারা যারা ছিল সবাই একে একে হলুদ লাগাচ্ছে তাকে। বেচারা দু হাত খামচে ধরে আছে লুঙ্গির গিট। মাথায় পানি ঢালা হবে, ভয়াবহ রিস্ক। পানির ধাক্কায় লুঙ্গি খুলে গেলে মহা সর্বনাশ। ফটোগ্রাফার পুরোদমে সব ধরনের ছবি ক্যাপচার করতে ব্যস্ত। তাদের আরেকটা বন্ধু ফটোগ্রাফার, তাকে পাঠানো হয়েছে সিরাদের বাড়ি। হলুদে গোসল সেরে অয়ন ছাড়া পেল মা চাচিদের থেকে। এসব ঝামেলা থেকে পালিয়ে বাঁচে। রাতুল ব্যস্ত হয়ে পায়চারি করছে আকাশদের সাথে। রিয়ানকে কল করে যাচ্ছে সে, ছেলেটা কল ধরছে না। বিগত 1 মাস হলো এরকম। অফিস নিয়মিত থাকে না, দুদিন পর পর ছুটি নেয় বাড়ির কথা বলে। তাদের বন্ধুরা আড্ডাতে এক প্রকার পাওয়াই যায় না। অয়ন ভাইদের বিয়ের উপলক্ষে তাদের সব সাইডের কাজ বন্ধ করে দিচ্ছে। অফিসের অর্ধেক স্টাফরা সিয়াদের বাড়িতে, বাকি অর্ধেক তো ঢাকাতে চলে এসেছে। এই যেমন রাকিব, রেদওয়ান, আকাশ এদিকটা সামলাচ্ছে, ওদিকে রাকা, তুষি সহ অয়নের অ্যাসিস্ট্যান্ট হাসান। তবে রিয়ানকে তো ফোনে পাওয়া যাচ্ছে না। সে যদি এতটা মরিয়া হয়ে মোটেও খোঁজ করতো না। আকাশের জোড়াজুড়িতে খোঁজ করছে। সিঁড়িতে শব্দ পেতে ঘুরে তাকলো রাতুল। দু হাতে কোকের ক্যান হাতে আকাশ এসে দাঁড়িয়েছে, বাড়িয়ে দিল রাতুলের দিকে। পেলি ওকে? রাতুল মাথা নাড়ালো, জানালো পায়নি এখনো। ওর বাড়ির সবাই ঠিক আছে? না, ও বাড়িতে নেই 2 দিন হলো, কল তুলছে না। কবে কথা হয়েছে তোর সাথে ওর? দিন 7 হবে। আকাশ ভুরু কুঁচকায়, তার সাথে এরকমই হয়। দিন 7 আগে একটা মিটিং অ্যাটেন্ড করছিল, তারপর অবশ্য তাড়াহুড়ো করে অফিস থেকে বেরায়। সন্ধ্যার দিকে মেসেজ করে কয়েকটা দিন ছুটি লাগবে, ফ্যামিলি ম্যাটার বলতে গেলে। তারপর থেকে আর যোগাযোগ নেই কারোর সাথে। ওকে টেক্সট করে রাখ, দেখা মাত্র যেন আমাকে কল ব্যাক করে। রাতুল টেক্সট করে রাখে রিয়ানকে। কোকের ক্যান খুলে চুমুক দেয়। সে কিছু বলবে তার আগে শোনা যায় আকাশের কণ্ঠ, রিমিকে ভালোবাসিস? থমকায় রাতুল। আকাশ জানলো কি করে? সাফাই দেওয়ার মতো করে বলে, সেরকম কিছু না। হ্যাঁ নাকি না? রাতুল থামে, ইতস্তত করে খানিকটা, ধীর গলায় বলে, হ্যাঁ। বলছিস? না, ওর বাড়ি থেকে বিয়ের কথা চলছে। ছেলে মেরিন ইঞ্জিনিয়ার, ঠিকঠাকের মধ্যে। জানিস কিছু? রাতুল হতভম্ব, ব্যগ্র বলে বলে, তোকে কে বলল? পিয়া। আমাকে তো কিছু বললো না বেটা। আকাশ স্থির দৃষ্টিতে তাকালো রাতুলের দিকে। ছাদের কানে সে হেলান দিয়ে বলল, ওকে জানাসনি? কোন দুঃখে বলবে? কি দায় ওর? কি জ্বালা? জীবনে একটা প্রেমে পড়লো, পড়া মাত্র শুনি তার বিয়ে ঠিক হয়েছে। কেমন একটা লাগে। আকাশ ধীর গলায় বলল, কেমন লাগার কি আছে? প্রকাশ কর, ওকে ভালোবাসিস। জানতে চাও ওর সেরকম ফিলিংস আছে কিনা? থাকলে পরিবারের সাথে কথা বল। কাল গিয়ে সামনাসামনি বললে কেমন হয়? ভালোই হয়। রাতুল চিন্তিত মুখ দেখে হাসি পায় আকাশের। সময় সময় তাকে বিরক্ত করতো ছেলেটা বিয়ের কথা বলে। আজকে নিজে ফিরতে বুঝুক একটু মজা প্রেমে। বাড়ি ঝলমল করছে কৃত্রিম ফেরি লাইটের আলোয়। ডুপ্লিকেট বাড়ির উপর থেকে নিজ অব্দি আলোয় ছেয়ে গেছে। রাতুল ছটপট করছে এদিক ওদিক। আকাশের দিকে তাকে বলে, সিগারেট আছে ভাই? আকাশ ভুরু কুচকে। রাতুল সিগারেট ইয়ের জন্যও খায় না। গম্ভীর করলো, তুই স্মোক করিস? করি না, আজ করতেছিলাম। টেনশনে? বিয়ে কাল ভাইয়ার। তুই নার্ভাস হচ্ছিস কেন? মেয়েটা যদি রিজেক্ট করে?
করলে কাল থেকে সিগারেট ধরবি। রাতুল বিরক্ত মুখে তাকায় বন্ধুর দিকে। আকাশ যে তাকে মজা নিচ্ছে বেশ টের পাচ্ছে সে। নিচ থেকে রাকিবের ফোন আসায় দ্রুত পায়ে নামলো রাতুল। আকাশ বাঁকা হাসলো। বন্ধুর পিছনে নামতে গিয়ে সিঁড়ির মাথার সামনে পড়লো অপুর দিকে। আকাশকে দেখে নরম গলায় বলল, নিচে যাচ্ছ? হুম, তোমার সাথে কথা ছিল। বল। এভাবে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে? হয় নিচে চলো, না হলে ছাদে। আকাশ অনিচ্ছা সত্ত্বেও গিয়ে দাঁড়ালো ছাদে। অপু এসে দাঁড়ালো মুখোমুখি। অন্য হাতে পেঁচিয়ে ধরলো বারবার। গলা নামিয়ে বলল, বাবা বলছে তোমার সাথে আমার বিয়ে। অপু আমতা আমতা কথা ধরেন বুঝতে পেরে খুব একটা সময় লাগলো না আকাশের। কথার গতি এখন কোন দিকে যাবে তাও টের পেল। অপু কথা শেষ হওয়ার আগে থামিয়ে দিল ওকে। নিচে ডাকছে, পরে কথা বলি। অপুর জবাবের অপেক্ষা করলো না আকাশ। পাশ কাটিয়ে নেমে গেল নিচে। অপু ঠায় দাঁড়িয়ে গট গট পায়ে নেমে আকাশ সোজা আসলো মায়ের ঘরে। আমিনা চৌধুরী বসার ঘরে সদ্য নিয়ে আসা বাজার সদাইয়ের তদারকি। ছেলে এসে পাশে দাঁড়াতে দেখতে পেল ছেলের রদ্রমধ্যে। একবার উপরে এসো মা। আচমকা ছেলের রাগের কারণ ধরতে পারলেন না তিনি। তবে কথা না বাড়িয়ে গেলেন আকাশের পিছু পিছু। ঘরে আসতে আকাশ কঠিন গলে বলে, বড় মামাকে না করে দাওনি মা আমার আর অপুর কথা। আমিনা চৌধুরী বুঝলেন ছেলের রাগের কারণ। কারণ তার বাপের বাড়ি কাউকে আকাশ আর বিয়ের কথাটা জানানো নেই। তারা এসেছে অয়নার শিয়ের বিয়ে উপলক্ষে এবং সেদিন ছেলেদের উপর রাগের বশে তিনি ভাইকে জানিয়েছিলেন অপুকে আকাশের সাথে তাদের কোনো আপত্তি নেই। তবে পরিস্থিতি পাল্টেছে। শিয়া পিয়া নিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। ছেলে মতের মানুষকে বিরুদ্ধে যাওয়া তার পক্ষে কখনোই সম্ভব না। তেমন মা তিনি নন। আজীবন ছেলে মেয়েদের বন্ধুর মতো থেকেছেন, আজও তাই। জোর করে ধরে বেঁধে অন্যত্র ছেলেদের বিয়ে সে দিবে না। দু হাতে ছেলেকে ধরে বোঝানো ভঙ্গিতে বলল, এখনো জানানো হয়নি বাপ, জানাবো। এত রাগার কিছু নেই। রাগার কিছু নেই মানে? বড় মামা তখন জামাই জামাই করে ডাকছে মানুষের সামনে। আসার পর থেকে অপু পিছু ছাড়ছে না। বাড়ি ভর্তি লোকজন, দৃষ্টিগতির লাগে এসব। ভরাভর্তি একটা বিষয় নিয়ে কী সব আলোচনা করবি বাপ? কালকে বিয়েটা মিটে যাক, আমি আর তোর বাবা ধীরে সুস্থে এসে জানাবো বড় ভাইকে। আকাশ নিজেকে রাগ ধাতস্থ করে। আর যেন বলতে না হয়, এসব নিয়ে ঝামেলা আমি একদম পছন্দ করি না। আমার মতামতের হুটহাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ আমার বিয়ের ব্যাপারে, সেটা কি ঝাঁকি পোহাতে হচ্ছে? জাস্ট অসহ্য। আমিনা চৌধুরী সময় নিয়ে ছেলেকে বোঝালেন ভুলটা আদতে তার। হঠকরিতে নেওয়া সিদ্ধান্ত এখন একটা অশান্তি হবে। ওদিকে তার বাপের বাড়ির লোকজন সম্ভবত ধরে নিয়েছে এবার যাওয়ার সময় পাকা করে সেরে যাবে আকাশ অপুর কথা। হলুদের পর্ব শেষে ভেজা শাড়ি পাল্টে নিয়েছে শিয়া। বাকি অবশ্য এখনো নিচে পড়েছে। তার দুটো জামা কাপড় না পাল্টানো হচ্ছিল। সুতি হালকা সবুজ একটা শাড়ি গায়ে জড়িয়ে বসে আছে ড্রেসিং টেবিলের সামনে চুলগুলো শুকাতে। শব্দ করে বাজলো সেলফোনটা। তার নাকি প্রিয়ার। উঠে গিয়ে ফোন হাতে নিতে চোখ পড়লো ফোনে স্ক্রিনে ভেসে থাকা অয়নের নাম। মুচকে এসলো। ফোনটা রিসিভ করে সোজা রাখলো টেবিলের উপরে। অয়ন নিজের ভেজা কাপড় পাল্টে টি শার্ট আর ট্রাউজার পরা, উবুর হয়ে বিছানায় শোয়া, মুখের সামনে ফোন ধরা আছে। শিয়া হেয়ার ড্রায়ারে চুল শুকাতে ব্যস্ত। অয়ন মুগ্ধ দৃষ্টিতে আছে সেদিকে তাকে। বাঁকা করলে বলে, কাল থেকে নিশ্চয় এই ভেজা চুলের কারণ আমি হব। লজ্জায় ঠোঁট টিপে হাসলো শিয়া। মুখে কিছু বলল না। হেয়ার ড্রায়ারটা রেখে নিজে ঝুঁকলো সামনে ফোনের দিকে। একই কণ্ঠে সে বলল, সুযোগ চাইলে দিতে পারি। আপনি উপকারটুকু চাইলে আমিও মানুষ সেবা করতে পারি। যদি অনুমতি না দেয়? কাল সেসব তোয়াক্কা করছি না জান। অনেক হয়েছে এত বছর অপেক্ষা। কাল রাতে যদি সেই অপেক্ষা করা, তাহলে সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাওয়া ছাড়া গতি দেখি না আমার। অয়নের কথা বলার ভঙ্গিতে শব্দ করে হেসে বলল শিয়া। মিষ্টি হাসির শব্দ বুকে একসাথে লাগছে অয়নের। কাল থেকে এই মেয়েটাকে নির্দ্বিধায় বুকে জড়াতে পারবে। আর হারানোর ভয় থাকবে না। সব অপেক্ষার অবসান হবে। বউ সেজে ঘুরে বেড়াবে তার আশেপাশে, ভাবা যায়? সে হাসি থামায় অয়ন সারা শব্দ না পেয়ে। অয়ন অনিমেষ তাকিয়ে থাকে তার দিকে। চোখের পলক ফেলছে। কি দেখছেন ওভাবে? আমার জানটাকে। কাল থেকে দেখবেন। এখন ফোন রাখুন, খিদে পেয়েছে, নিচে যাব। আমারও খিদে পেয়েছে। তো গিয়ে খান। আসবো কোথায়? তোমার কাছে? আমার কাছে? খিদে পেয়েছে তো। কাল অবধি অপেক্ষা করতে ভালো লাগছে না। অয়নের কথার ইঙ্গিত বুঝতে পেরে এবার লজ্জা পেল বেচারি। মুখখানা সরিয়ে নিল ফোনের স্ক্রিন থেকে। অয়ন ফিচেল হাসলো মেয়েটাকে দেখে। ম্যাডাম বছর ছয়েক আগে বেশি না বুঝলেও এই লজ্জা ভাঙানো। আর 5 বছর আগে এতদিনে আপনার কোলে একটা আমার কার্বন কপি পেস্ট থাকতো। কপাল দেখুন।
অপেক্ষার প্রহর শেষ হয় না। আর কয়েক ঘন্টা। শিয়া, সে মুখ নামিয়ে বসা, হাতের আঁচল খোঁটাচ্ছে। ফোনের ওপাশে অয়নের ডাকে মুখ তুলল না, ছোট্ট করে উত্তর দিল, আমি দ্রুত বাবা হতে চাই। সে ঝট করে তাকালো ফোনের দিকে। অয়ন বাচ্চাদের মতো আবদারি চোখে তাকিয়েছে। সে প্রতিক্রিয়া না করে আবার বলল, সম্ভব না। সে মাথা ঝোঁকালো আলতো করে, মোলায়েম বলল, সম্ভব। দেবে? দেব। হাসি ফুটল অয়নের। গোটা একটা জীবন দিতে পারি দিতে চায় সে এই মেয়ের সাথে। একটা সুন্দর সংসার উপহার দিতে চায় তার জানটাকে। তাদের এতগুলো দিনের অপেক্ষা, এতগুলো দিন দূরে থাকার যন্ত্রণা, সামনের দিনগুলো সুখের চাদর ভুলিয়ে দিতে চায় সবটা। প্রিয়া এসে কখন বোনের পিছনে দাঁড়িয়েছে খেয়াল করেনি সে। তবে অভ্যাস থেকে অয়নের চোখে পড়ল সের পিছনে উকি ঝুঁকি দিয়ে তাকে হাত নেড়ে হ্যালো করা সেই ছোট্ট শালিকতে। অয়ন আরেক দফা অবাক। এই মেয়েটাকে আরেকটা বাচ্চা, সেটার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছে তারই ছোট ভাই। ভাবা যায় এই মেয়ের জন্য পাগল হওয়া বাকি। ওদিকে তার সেই বাচ্চা ভাই, আদতে বাচ্চা। একে নিয়ে ভাইয়ের সংসার হবে কি করে? প্রথমে বেবি সিটিং করতে হবে বউকে। অয়নকে ওভাবে হাসতে থেকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে চোখ পড়ল ছটপটে বোনটাকে। প্রিয়া খিলখিল করে হেসে লাফিয়ে উঠল বিছানায়, জোরে জোরে অয়নকে উদ্দেশ্য করল, বাচ্চা আমার ঘাড়ে চাপিয়ে দুজনে দেশ বিদেশে হানিমুনে পায়তারা জুড়লে আমি কিন্তু মানব না দুলাভাই, বলে দিলাম কিন্তু সেটা। শিয়া আলতো থাপ্পড় মারল বোনের পায়ে। উপাস থেকে হাসির শব্দ ভেসে আসলো। এটা কেমন কথা প্রিয়া? আমার বাচ্চা দুই সম্পর্কে মা হবে তুমি, শিয়ার বোন আবার আমার ভাইয়ের বউ। আমার বাচ্চার খালা চাচি দুটোই তুমি। তোমার এতটুকু না করলে চলে? প্রিয়া বিজ্ঞের মতো মাথা নাড়ল। তা ঠিক, তবে বোনাস টোনাস আমাকে বেশি করে দিতে হবে তাইলে। অয়ন হতাশায়, তা দেবো না। তাহলে কি নিয়ে ফেলা উচিত বাচ্চা একদম শুরু থেকে, তাই না? প্রিয়া সজোরে মাথা ঝাঁকায়, হাস্যজ্জ্বল করল, শুভ কাজে দেরি কিসের? নিয়ে ফেলুন, আমরা আছি। আশপাশের পাহাড় জঙ্গলের ভিতর দিয়ে আঁকাবাঁকা রাস্তায় বাস চলছে। রিয়ান ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছে। হাতে বন্ধুদের মেসেজ ভেসে এসলো। রাতুল, আকাশ সকলে কল ব্যাক করতে বলছে তাকে। সে কারোর সাথে যোগাযোগ করেনি। উল্টে ঢাকা থেকে এখন যাচ্ছে উল্টো দিকে। সমীর সাথে ছিল এই দুদিন। অয়ন শিয়ার বিয়ে আটকানোর কিছু করার নেই, কারোর লাভ নেই, বরং আটকাতেই আপাতত লস। পৌঁছাতে এখন সময় লাগবে ঘন্টাখানেক। সোজা কটেজে গিয়ে উঠবে এখন থেকে। সারা জীবন আকাশের কাছে হেরে যেতে পারবে না সে। প্রিয়াকে তার লাগবে, সে কোনোভাবেই লাগবে। আজ সেটা যত দেরি করবে তত তার হাতের বাড়ি চলে যাবে। ভাগ্য করে বিয়ে হচ্ছে না এখন আকাশ প্রিয়ার। সেদিন যদি পিয়ার বাড়ির লোকজন একই সাথে আকাশের পিয়ার বিয়েতে রাজি হতো, তখন কি হাতের নাগালে থাকতো? আজকে সব থাকতো না। সুতরাং দেরি করার কোনো মানে হয় না। বাস এসে থামতে হতে নামলো রিয়ান। এখান থেকে সিএনজি ধরে কটেজে যেতে আরও 15 মিনিট লাগবে। আর পিয়াদের বাড়ি কটেজ থেকে ঘন্টাখানেক এর বেশি। রিয়ান কটেজে ফিরল সবার আগে। সমীর ভরসা সে থাকবে না। ওরকম মেয়েকে ভরসা করা যেতে পড়ে সাপের ছোবলে খাওয়া একই কথা। আকাশ ফোন ব্যাক করলে এবার। দুবারের পর কল তুলল। কোথায় তুই? স্ট্রেঞ্জ না বলে উধা হল কীভাবে? রিয়ান বড্ড বিরক্ত গলায় এপাশে। তবে স্বাভাবিক হলো, দাদুকে নিয়ে ছোট ছেলে, জানিস তো খুব খারাপ সময় যাচ্ছে। জানাতে পারিনি। এখন কেমন আছেন? মোটামুটি। তুই কোথায়? কটেজে। আকাশ অবাক হলো, গম্ভীর গলা বলল, ছিলি ঢাকায়, কটেজে কবে গেলি? রাতে ফিরছি, পরশু ব্যাক করবো। অয়ন ভাই শিয়ের বিয়ে, তোকে জানিয়েছি। এর মধ্যে কতবার টেক্সট করলাম, আজ দেখলাম। তাহলে ওখানেই থাকিস, আমরা কাল আসছি। যদি পারিস শিয়াদের বাড়িতে চলে যাস। রাকা তুষিরা ওখানে আছে, রেদওয়ান গেছে আজকে। রিয়ান এপাশ থেকে বাঁকা হাসলো। কাল তোরা আয়, তোদের সাথে একেবারে যাব বরযাত্রী হিসেবে। আকাশের পাশে কপাল কুঁচকে বসে আছে রাতুল। রিয়ানের সব কথা শুনল। সত্যি বলতে একটা সুবিধার লাগলো না। বিশ্বাসযোগ্যতা মোটেই নেই। সে খোঁজ নিয়েছে। রিয়ানের দাদি এখন সুস্থ, বলা যায় বেশ সুস্থ। লাস্টে 1 মাসে তাকে হাসপাতাল নিয়ে টানাটানি করতে হয়নি। রিয়ান আজ অব্দি ঢাকাতেই ছিল, এটাও জানে। কাল রাতে কটেজে ফিরছে, একটা চূড়ান্ত মিথ্যে কথা। আকাশ ফোন খুলতে রাতুল জিজ্ঞেস করলো, রিয়ান কটেজে ফিরছে? তোর কি মনে হয় ওর কিছু হয়েছে? হয়েছে তো অবশ্যই। ওকে ঢাকায় ফিরবে না। তুই এবার শিয়াদের বাড়ি যেতে বললি কেন? আকাশ ভুরু কুচকায়, বিরক্ত করে বেলায়, সবাই তো ওখানে, ও একা কটেজে কী করবে? যাক, ভালো লাগবে। আই থিঙ্ক ও কিছু ডিপ্রেশন আছে। টাকা পয়সার ক্রাইসিস কেন জিজ্ঞাসা করিস তো? লাগলে নর্মালি ট্রান্সফার করবে ওর অ্যাকাউন্টে। রাতুল মাথা নাড়ায়। আকাশকে জানানো বিধায় এত ইজিলিটা সবটা নিতে পারলো। তার
এখন প্রথম কাজ করে রেদওয়ানকে সতর্ক করা, রিয়ানকে পিয়ার থেকে দূরে রাখা। ইদানিং সময়ের সাথে মাখামাখি সম্পর্ক বেশি, না জানি আর কি কি ঘট পাকাচ্ছে দুজনে। আকাশপ্রিয়া পর্ব 13। পুরো গল্পটা প্লেলিস্টে।